हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। रोटेशनल मोशन नाम सुनकर घूम गए क्या? दिमाग घूम गया क्या? তো যদি মাথা ঘুরে যায় তাহলে মাথা ঘোরা বন্ধ করার জন্য আজকে আমরা চলে এসেছি। তো আমাদের যে ইউনিট নম্বর 5 ছিল, যেটাকে বলা হয় সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রেডিক বডি অ্যান্ড রোটেশনাল মোশন, সেখানে লাস্ট একটা চ্যাপ্টার আমাদের বাকি ছিল, কারণ সেন্টার অফ মাস ওই চ্যাপ্টারটা আমরা করিয়ে দিয়েছি। এই লাস্ট চ্যাপ্টারটা বাকি ছিল, এটাকে বলা হয় রিডিক বডির বা দৃঢ় বস্তুর ঘূর্ণন, রোটেশনাল মোশন অফ রিডিক বডি। তো এই চ্যাপ্টারটা আজকে আমরা ওয়ান শট ভিডিওতে কভার করব। তোমরা ভাবছো যে এটার পার্ট পার্ট দিলে হয়তো বেটার হতো, না, একটা ওয়ান শট ভিডিওতে প্রপারলি যতটা দরকার পরীক্ষার জন্য ততটাই করানো হবে, ঠিক আছে? এখন যেহেতু পরীক্ষা একেবারে নিকটে, তাহলে খুব ডিটেলসে করার কোনো দরকার নেই। পরীক্ষাতে কোশ্চেন সম্পূর্ণভাবে অ্যাটেন্ড করার জন্য সেরকমভাবে আমাদেরকে পড়তে হবে। চলো তাহলে আমরা আজকে এই রোটেশনাল মোশন বা দৃঢ় বস্তুর ঘূর্ণন আমরা দেখে নেব। প্রথমে তোমাদের বলি যে পয়েন্ট পার্টিকেল বা যেগুলোকে বলা হয় বিন্দু বস্তু, সেগুলো নিয়ে আমরা আলোচনা এতদিন পর্যন্ত করে এসেছি। আজকে আমরা আলোচনা করব দৃঢ় বস্তুগুলো নিয়ে। দৃঢ় বস্তু যদি আমি বলি, আমার এই পেনটাও একটা দৃঢ় বস্তু। তো পেনটাকে যদি আমি ঘোরাই তাহলে কেমন ঘুরছে দেখো, এরকম ভাবে ঘুরছে। তো পেনটা খেয়াল করো, আমরা হাতের দিকে পেনটা এমন ভাবে ঘুরছে, এমন ভাবে ঘুরছে। তাহলে কোন পয়েন্টে পেনটা ঘুরছে? এই যদি পেনটা হয়, এটা একটা পেন সাপোজ, তো পেনটার এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের রেসপেক্টে পেনটা এমন ভাবে ঘুরছে, তাই না? তাহলে এই পয়েন্টটা, এই যে এমন ভাবে ঘুরছে, এই পয়েন্টটার দিক দিয়ে আমরা যদি উলম্বভাবে একটা তল কল্পনা করি, এমন ভাবে একটা তল কল্পনা করি, সেটা হবে তার অ্যাক্সিস অফ রোটেশন, অর্থাৎ এটাই প্লেনের রেসপেক্টে বাইরে থেকে নিচের দিকে ঢুকবে। তাহলে এটা হলো, এটাকে আমরা 3D তে এমন ভাবে আঁকছি, এটা হলো তার অ্যাক্সিস অফ রোটেশন বা ঘূর্ণাক্ষ। তো এই পুরো বস্তুটা কি এরকম ভাবে ঘুরছে এই ঘূর্ণাক্ষের রেসপেক্টে, তখন এর ঘূর্ণনকে বলা হবে রোটেশনাল মোশন অফ রিডিক বডি। রোটেশনাল মোশন অফ রিডিক বডি। এবারে প্রশ্ন হলো, তাহলে সার্কুলার মোশন যে চ্যাপ্টারটা আমরা এর কিছু আগে পড়েছিলাম সেটা কি? তো সেটা দেখো, সেক্ষেত্রে দেখো, যদি আমরা এখানে একটা পার্টিকেল ধরে নিই এই রিডিক বডি, কারণ রিডিক বডি আমরা জানি যে রিডিক বডি অনেকগুলো সিস্টেম অফ পার্টিকেল নিয়ে তৈরি। এই একটা পেন যদি হয়, এর ভিতরে অনেকগুলো সিস্টেম অফ পার্টিকেল আছে, সেগুলোকে এর ভিতরে অনেকগুলো পার্টিকেল আছে, সেগুলোকে নিয়ে এটা একটা টোটাল সিস্টেম অফ পার্টিকেল বা একটা রিডিক বডি। সো এই পার্টিকেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, বা একটা কণার ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এর ঘূর্ণনটা কেমন হলো? তুমি দেখো, এই হলো তার অ্যাক্সিস অফ রোটেশন, তার রেসপেক্টে এই কণাটার ঘূর্ণন হলো এই রকম ভাবে। তাহলে একটা সার্কুলার পাথ ফর্ম করলো। তাহলে এই কণাটার পার্টিকুলার যে রোটেশনটা হলো, সেটাকে আমরা বলবো সার্কুলার মোশন। তাহলে ডিফারেন্সটা প্রথমে বুঝতে পারলে, সার্কুলার মোশন হলো একটা পার্টিকেলের পুরো সার্কুলার পাথ ঘুরে আসা, সেটাকে বলা হয় সার্কুলার মোশন। আর যদি একটা পুরো রিডিক বডি একটা অ্যাক্সিস অফ রোটেশনের রেসপেক্টে ঘুরে, তাকে বলা হবে রোটেশনাল মোশন অফ রিডিক বডি, দৃঢ় বস্তুর ঘূর্ণন। এইটা হলো ডিফারেন্স। ফার্স্ট এটা ক্লিয়ার হলো। তো এটা যদি ফার্স্ট ক্লিয়ার হয়, আমরা কিছু জিনিস এখানে দেখে নেব। যেমন দেখো, আমরা লিনিয়ার মোশনে কি দেখেছিলাম? আমরা লিনিয়ার মোশন বা রৈখিক গতিগুলোতে দেখেছিলাম আমরা পাই সরণ, আমরা পাই বেগ, আমরা পাই ত্বরণ, এইগুলো শিখেছি আমরা। আমরা ফোর্স পাই, এগুলো আমরা রৈখিক বেগে রৈখিক গতিতে শিখেছিলাম। কিন্তু যখন আমরা রোটেশনাল বা সার্কুলারে চলে আসছি, তখন বিষয়গুলো কেমন ভাবে চেঞ্জ হচ্ছে। একটা জিনিস বলে রাখি তোমাকে, দেখো, অনেকগুলো পয়েন্টের সার্কুলার মোশন যদি অ্যাড করি, তাহলে একটা রোটেশনাল মোশন আমরা পাচ্ছি। দেখো, এই পয়েন্ট পার্টিকেলের সার্কুলার মোশন, এই পয়েন্ট পার্টিকেলের, এই পয়েন্ট পার্টিকেল, এইটা এটা 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 যত এর পয়েন্ট পার্টিকেল আছে, সবার সার্কুলার মোশন যদি যোগ করি, সেটাই হবে ওই পুরো বডিটার রোটেশনাল মোশন। এটা হলো রিলেশন। এবারে যদি আমরা লিনিয়ারের ক্ষেত্রে দেখি, লিনিয়ারের ক্ষেত্রে এস ভি এ এফ এগুলো আছে। সেম জিনিস আমরা যদি রোটেশনালে দেখি, তাহলে কি দাঁড়াবে? এস এর জায়গায় আমরা সার্কুলার মোশনে পড়েছি, আমরা লিখবো কৌণিক সরণ থিটা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা। ভি এর জায়গায় লিখবো আমরা কৌণিক বেগ ওমেগা, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। আমরা এ এর জায়গায় লিখবো আলফা, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। আমরা এফ এর জায়গায় কি লিখবো? এই তিনটে জিনিস আমরা সার্কুলার মোশনে পড়েছি, বাট এফ এর জায়গায় আমরা কি লিখবো? এফ এর জায়গায় আমরা লিখবো টর্ক, সেটাকে আমরা টাও দিয়ে লিখবো। তাহলে এফ এর জায়গায় আমরা কি লিখবো? টর্ক। তো প্রথমেই আমরা এই টর্ক সম্পর্কে প্রথমে পড়বো। তো দেখো, আমাদের হেডলাইন কি ছিল, অর্থাৎ এই রোটেশনাল মোশনের ইম্পর্টেন্ট জিনিস কি কি ছিল। ইম্পর্টেন্ট জিনিস হলো, দেখো তুমি খেয়াল করতে পারো, টর্ক অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়া।
তাহলে এই দুটো জিনিস কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা টর্ক নিয়ে পড়বো, দেন আমরা যাব মোমেন্ট অফ ইনার্শিয়া। চলো তাহলে আমরা পড়বো কি টর্ক, ঠিক আছে। এবার আমি ছোট্ট করে একটু রিলেশনটা বলে দিই, রিলেশনগুলো কেমন ভাবে কাজ করে। আমরা জানি এস ইকুয়ালস টু হয় কত, এস ইকুয়ালস টু হয়, এখানটায় আমি লিখছি এস ইকুয়ালস টু হয় আর থিটা, ভি ইকুয়ালস টু হয় ওমেগা আর বা আর ওমেগা। তাহলে আমরা এখানে যখন সার্কুলার মোশন পড়িয়েছিলাম এগুলো খুব ভালো করে বুঝিয়েছি, এ ইকুয়ালস টু হলো আর আলফা, এগুলো কেন হয় সেগুলো আমরা দেখিয়েছি। অর্থাৎ লিনিয়ারের প্রত্যেকটা টার্ম আমরা তখন ফিরে পাবো যখন আমরা সার্কুলার মোশনে বা রোটেশনাল মোশনের টার্মগুলোর সাথে আর গুণ করব, ঠিক আছে, আর গুণ করব। আর হলো এখানে ডিস্টেন্স। সিমিলার এফ আমরা কিভাবে পাবো সেটা আমরা চলো দেখার চেষ্টা করি, ঠিক আছে। ওকে, তো এবারে আমরা তাহলে পড়বো টর্ক নিয়ে। চলো আমরা পরের পেজে যাই, এখানে আমরা টর্ক নিয়ে পড়বো। টর্ক বোঝার আগে আমাদের একটু জানতে হবে টার্নিং এফেক্ট কাকে বলে। টার্নিং এফেক্ট কাকে বলে? টার্নিং এফেক্ট হলো, আমরা দেখেছি দরজা খোলার সময় আমরা দরজার এক প্রান্তে হাত দিয়ে ঠেলি, তো ঠেলার ফলে কি হয়, দরজাটা খুলে যায়। বা আমরা টিউবওয়েলে যদি পাম্প করতে যাই, টিউবওয়েলে পাম্প করতে যাই, তখন আমরা দেখি এই হাতল দিয়ে আমাদেরকে পাম্প করতে হয়, তা হাতলটা একটা অ্যাক্সিস অফ রোটেশন এর রেসপেক্টে ঘুরছে। বা দরজা খোলার সময় দরজাটা এরকম ভাবে ঘুরছে, কার রেসপেক্ট, এই কবজা যেখানে আটকানো থাকে তার রেসপেক্টে, তাই না। এছাড়াও আমরা বলতে পারি যদি আমরা নাট বল্টু খুলি, এটা একটা নাট আছে, আমরা একটা রেঞ্চ দিয়ে নাটটা খুলছি, তো রেঞ্চ দিয়ে নাট খোলার সময় আমাদেরকে এই এইটা অ্যাক্সিস অফ রোটেশনের রেসপেক্টে রেঞ্চটাকে ঘুরতে হয়, রেঞ্চটাকে ঘোরাতে হয়, তাই না। তো এগুলোর সব ক্ষেত্রে আমরা রোটেশনাল দেখতে পাচ্ছি, কিন্তু এগুলোর সব ক্ষেত্রে একটা কমন জিনিস আমরা দেখতে পাচ্ছি, সবগুলোর ক্ষেত্রে টার্নিং এফেক্ট, ঘোরার প্রভাব দেখতে পাচ্ছি। তো টার্নিং এফেক্টকেই আমরা একরকম ভাবে টর্ক বলতে পারি, এবং এই ক্ষেত্রে টর্ককে আমরা বলি মোমেন্ট অফ ফোর্স। কি বলি? মোমেন্ট অফ ফোর্স। ফোর্সের মোমেন্ট বা ফোর্সের প্রভাব কিরকম দেখা যাচ্ছে। তো বিষয়টা কেমন, বিষয়টা যদি আমরা বোঝাতে চাই তাহলে দেখো, এই ধরো আমি নাট বল্টু খুলছি, এই ছবিটাকে আমি এখানে নিয়ে আসছি, বা কলের ছবিটা নিয়ে আসছি, যেটা তুমি আনতে পারো। তাহলে এটা তোমার নাট আছে, আর তুমি একটা রেঞ্চ দিয়ে নাটটা খুলতে চাইছো, তাহলে তুমি ফোর্স কেমন ভাবে অ্যাপ্লাই করবে? ধরো তুমি ফোর্স এমন ভাবে অ্যাপ্লাই করলে, বা এমন ভাবে অ্যাপ্লাই করবে যেমন ভাবে তুমি চাইছো। তো এই নাট খোলাটা তিনটে জিনিসের উপরে ডিপেন্ড করে। কি কি জিনিসের উপরে ডিপেন্ড করে? এক নম্বর হচ্ছে ফোর্সটা তুমি কোথায় অ্যাপ্লাই করছো, তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, এখানে অ্যাপ্লাই করতে পারো, এখানে অ্যাপ্লাই করতে পারো। তাহলে অ্যাপ্লাই করছো কোথায় সেটার উপর ডিপেন্ড করছে। সেকেন্ড কিসের উপর ডিপেন্ড করছে? কতটা ফোর্স তুমি অ্যাপ্লাই করছো। তাহলে এক নম্বর হচ্ছে কোথায় অ্যাপ্লাই করছো, দু নম্বর হলো কতটা ফোর্স অ্যাপ্লাই করছো, আর তিন নম্বর হলো কত অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করছো, কত কোণে অ্যাপ্লাই করছো। এই তিনটে জিনিসের উপরে ডিপেন্ড করে। ধরো প্রথমে আমরা দেখলাম যে এফ ফোর্সে অ্যাপ্লাই করছি, সেকেন্ড পয়েন্ট ধরছি, এফ ফোর্সে অ্যাপ্লাই করছি, তো যতটা না নাটটা ঘুরবে তার থেকে যদি আমরা বেশি ফোর্স 2F দিয়ে অ্যাপ্লাই করি, তার থেকে বেশি নাটটা খুলবে, তাই না। তাহলে দেখা যাচ্ছে ফোর্স যত বাড়াবো আমরা, ততটা ঘূর্ণনটা জোরে হবে, ঠিক আছে। আর আমরা বলেছিলাম যে লিনিয়ার মোশনে একটা বস্তুকে গতিশীল করার জন্য দায়ী হলো কি, ফোর্স। সিমিলারলি রোটেশনাল মোশনকে একটা বস্তুকে ঘূর্ণন দেওয়ার জন্য, রোটেশন দেওয়ার জন্য দায়ী হলো টর্ক, ঠিক আছে। এবারে প্রশ্ন হলো, যদি আমি অ্যাপ্লাই ফোর্স এখানে করি, তাহলে এইখান থেকে অ্যাক্সিস অফ রোটেশনের যদি আমি এই ডিস্টেন্সটা দেখি, ডিস্টেন্সটা হলো আর। যদি আমি ফোর্স এখানে অ্যাপ্লাই করি তো এই ডিস্টেন্সটা এইটুকু হবে, এখানে অ্যাপ্লাই করি ডিস্টেন্সটা এটা হবে। অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে আর ডিস্টেন্সটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা মোমেন্ট আর, মোমেন্ট আর। তো যার ক্ষেত্রে মোমেন্ট আর্মটা বেশি হবে তার ক্ষেত্রে কি হবে, তুমি দেখো এইখানে হাত দিয়ে তুমি নাট বল্টু খুব সহজে খুলতে পারো, কিন্তু এখানে রেঞ্চে হাত দিয়ে নাট বল্টু আর তুমি খুলতে পারবে? পারবে না। সিমিলারলি তুমি এখানে হাত দিয়ে চেপে কলে পাম্প করতে পারবে, কিন্তু এখানে চেপে সহজে পাম্প করতে পারবে? সিমিলারলি তুমি এখানে দরজা
চেপে খুলতে পারবে, কিন্তু এখানে দরজা হাত দিয়ে চেপে সহজে খুলতে পারবে? পারবে না। তাহলে দেখছি আমরা আর যতটা বাড়ছে ততটা জোরে রোটেশনটা হচ্ছে। তাহলে আর বা মোমেন্ট আর্মের সাথে সাথে বাড়ছে, তাহলে ফোর্স বাড়ার সাথে সাথে বাড়ছে রোটেশনটা, আর মোমেন্ট আর্ম আর বাড়ার সাথে সাথে বাড়ছে। আর কি হচ্ছে, আর থিটার সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা চলো দেখে নিই। ধরো আমি ফোর্সটা এমন ভাবে অ্যাপ্লাই করেছি যেটা হরাইজন্টালের সাথে আছে থিটা। ওকে, তাহলে এর আমরা দুটো কম্পোনেন্ট পাবো, এদিকে আমরা পাবো এফ কস থিটা, এদিকে আমরা পাবো এফ সাইন থিটা। ঠিক আছে, এদিকে আমরা পাবো এফ কস থিটা, এদিকে পাবো আমরা এফ সাইন থিটা। সো বিষয়টা কেমন হলো, কোনটা রোটেশনের জন্য দায়ী হবে? তুমি বলো এফ কস থিটা এদিকে যাচ্ছে মানে এই রেঞ্জটাকে এদিকে টানছে, তাহলে ও কি আর রোটেশন করতে পারবে? পারবে না, ও লিনিয়ার মোশন তৈরি করছে। তাহলে এফ সাইন থিটা যদি আমরা দেখি সেটা এদিকে যাচ্ছে, অর্থাৎ রেঞ্জটাকে এদিকে নিয়ে যাবে, তাহলে তো বল্টুটা খুলবে, তাই না? তাহলে এফ সাইন থিটা একমাত্র কি হচ্ছে, রোটেশনের জন্য দায়ী। তাহলে আমরা অ্যাঙ্গেলটার ক্ষেত্রে দেখলাম যে সাইন থিটার উপরে ডিপেন্ড করছে। এবারে আমরা যদি বলি এফ সাইন থিটা যত বাড়বে তত ফোর্সের মানটা বাড়ছে, তত বেশি রোটেশন হচ্ছে। সো এফটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে সাইন থিটা বাড়ালেই বিষয়টা বাড়ছে। আর সাইন থিটার ভ্যালু কিভাবে বাড়ে? আমরা জানি সাইন থিটার ভ্যালু 0 ডিগ্রিতে 0 হয়, আস্তে আস্তে বাড়ে গিয়ে 90 ডিগ্রিতে এটার ভ্যালু 1-এ গিয়ে পৌঁছায়। অর্থাৎ থিটা বাড়লে সাইন থিটার ভ্যালু গিয়ে বাড়ে, তাই না? তারপর থেকে নেগেটিভ হয়, সেটা আলাদা বিষয়। তাহলে আমরা দেখছি যত অ্যাঙ্গেলটা বাড়ছে তত সাইন থিটা বাড়ছে, অর্থাৎ তত আমরা কি করতে পারছি, তত আমরা রোটেশনটা বাড়ছে। তাহলে যদি থিটা এরকম বেড়ে এরকম হয় তাহলে কি হচ্ছে, তাহলে বেশি রোটেশন হচ্ছে। যদি থিটা এরকম কম থাকতো কম রোটেশন হতো। ঠিক আছে, তাহলে একবার থিটা বেড়ে বেড়ে 90 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু 1 হবে। অর্থাৎ যদি ফোর্সটা আমাদের অ্যাপ্লাই করাটা এমনভাবে হয় একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে রোটেশনটা ম্যাক্সিমাম হবে। এই তিনটে জিনিস এখান থেকে বোঝা গেল। তাহলে আমরা রোটেশন ইকুয়ালস টু কি পাচ্ছি, আমরা দেখতেই পাচ্ছি যে রোটেশনের জন্য দায়ী দুটো জিনিস, একটা হলো আর আর একটা হলো এফ সাইন থিটা। তাহলে আমরা বলবো যে টাউ ইকুয়ালস টু হবে হবে এফ সাইন থিটা। কি হবে? এফ সাইন থিটা। আর তার সাথে কি থাকবে? আর থাকবে। তাহলে আর এফ সাইন থিটা। সো টাউ ইকুয়ালস টু কি হবে? আর এফ সাইন থিটা। বোঝা গেল? এবারে তুমি বলো আর এফ সাইন থিটা এটা হলো এর স্কেলার ফর্ম, ঠিক আছে? বা এর যদি আমরা ভেক্টর ফর্ম করি, আর জানি আমরা টর্ক একটা ভেক্টর, তো ভেক্টর ফর্ম করি। দেখো আর এফ যদি সাইন থিটা হয় এটাকে আমরা বলতে পারি আর ক্রস এফ, ক্রস প্রোডাক্ট। তাহলে বোঝাই যাচ্ছে যে আর মোমেন্ট আর্ম, অর্থাৎ তোমার অ্যাপ্লাই ফোর্স থেকে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অথবা পারপেন্ডিকুলার ফোর্স। দেখো ফোর্স এফ সাইন থিটা করলে সবসময় আমরা পাচ্ছি ফোর্সটা পারপেন্ডিকুলার হচ্ছে, এই দুটো ফোর্সের মাঝখানের অ্যাঙ্গেলটা হবে থিটা। এবারে প্রশ্ন হলো, এই সরি ওটা থিটা নয়, এই দুটো ফোর্সের উপরে লম্ব হবে কে? টর্ক। আমরা জানি ক্রস প্রোডাক্টের নিয়ম জানি যে এটা যদি আর হয় আর এটা যদি এফ এল হয় বা এফই হয়, তাহলে এদের উপরে লম্বকে, এদের উপরে লম্ব হবে টাউ। অর্থাৎ টাউটা কোন দিকে হবে? টাউটা হবে এই সারফেসের রেসপেক্টে বাইরের দিকে অথবা নিচের দিকে, বাট লম্ব হবে। এবং এই ভেক্টরগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর। আমরা জানি অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টরগুলোর দিক কোন দিকে হয়? সারফেসের রেসপেক্টে তার ঘূর্ণাক্ষ বরাবর দিকটা হয়, এই জন্য এদেরকে অক্ষীয় ভেক্টর বলা হয়। আর আমাদের নর্মাল ভেক্টরগুলো পোলার ভেক্টর, একটা আদি বিন্দু থেকে শুরু হয়, এটা আমরা ক্লাসে বারবার বলেছি। আর এগুলো সব অক্ষীয় ভেক্টর, এদের ডিরেকশনটা আমরা ডান পাখির স্ক্রু ঘুরিয়ে দেখাতে পারি। ডান পাখির স্ক্রু ঘোরালে সামনের দিকে এগোয়, সামনের দিকে যদি এগোয় তাহলে সামনের দিকেই হবে কি, তার অগ্রগতির অভিমুখ। এবং আর আমাদের রোটেশনটা হচ্ছে এই দিকে রোটেশন হচ্ছে, অর্থাৎ অক্ষীয় ভেক্টরগুলো সব দিক ডান পাখির স্ক্রু যেদিকে যাচ্ছে সেই দিকে। অথবা আমরা বলতে পারি যদি স্ক্রু আমরা আর থেকে এফ এর দিকে ঘোরাই তাহলে স্ক্রুটা কি বাম পাকে ঘুরছে। হ্যাঁ, আর থেকে এফ এর দিকে যদি আমরা স্ক্রু ঘোরাই তো স্ক্রুটা কোন দিকে যাবে? সামনের দিকে যাচ্ছে, তাই তো? সামনের দিকে যদি যাচ্ছে, ডান পাকে ঘুরছে সরি, আর থেকে এফ এর দিকে স্ক্রু ঘোরালে স্ক্রুটা সামনের দিকে যাচ্ছে, সেটাই হলো তার টর্কের অভিমুখ। এবং টর্কের অভিমুখ সবসময় ঘূর্ণাক্ষ বরাবর হচ্ছে। দেখো ঘূর্ণাক্ষ ছিল এমন, ঘূর্ণাক্ষ বরাবরই টর্কের অভিমুখটা হচ্ছে, ঠিক আছে? এই জন্য এদেরকে অক্ষীয় ভেক্টর বলা হয়। তাহলে টর্ক বিষয়টা আমরা খুব ভালো করে বুঝে নিলাম। তাহলে টর্ক বিষয়টা কি হলো? টর্ক বিষয়টা হলো যে কোনো একটি বলের মান আর বলের প্রয়োগ বিন্দু থেকে তার লম্ব দূরত্ব, অথবা দূরত্ব আর তার উপরে লম্ব বল, যে কোনো একটা বললেই হবে।
ঠিক আছে, হয় আমরা বলবো বলের মান আর তার লম্ব দূরত্ব, অথবা আমরা বলবো লম্ব বল আর তার দূরত্ব, যে কোনো একটা বললেই হবে। ঠিক আছে, তাহলে এটা হলো টর্ক। তাহলে টর্কের বিষয়টা আমরা বুঝে নিলাম। এবারে টর্কের দ্বারা যদি আমরা কৃতকার্য বের করতে চাই তাহলে কি দাঁড়াবে? দেখো, টর্ক ইকুয়ালস টু আমরা দেখলাম এফ ইন্টু আর। ঠিক আছে, বোঝা গেল। এবারে কৃতকার্য আমরা কিভাবে বের করি? কৃতকার্য বের করি ফোর্স ইন্টু সরণ, তাই তো, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তোমরা সবাই জানো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হলো কৃতকার্য। তাহলে আমরা কি তাহলে দেখতে পাচ্ছি কি হচ্ছে, তো এখানে ডিসপ্লেসমেন্ট কতটা হবে? ডিসপ্লেসমেন্ট একবার রোটেশন করাবে, তো রোটেশন করালে তার তোমার কৌণিক সরণ কত হয়? 2 পাই। আমরা ধরলাম n বার রোটেশন করেছে, তাহলে কৌণিক সরণ হলো 2 পাই n। তো কৌণিক সরণ যদি এটা হয়, আর তার জন্য ফোর্স কত? ফোর্স আমরা এখানে ঘূর্ণনের জন্য সেটা হয় টর্ক। তাহলে এটাই হলো তার কৃতকার্য, অর্থাৎ কৃতকার্য W ইকুয়ালস টু হলো 2 পাই n টাও। ঠিক আছে, টাওটা হলো এখানে টর্কের মান, আর এটা হলো তার সরণ। সরণ একবার পুরো ঘুরে এসছে, একবার আবর্তনে 2 পাই হচ্ছে কৌণিক সরণ, আর n বার আবর্তন করেছে 2 পাই n। এটা ছেড়ে দাও, এটা নিয়ে অত চাপ নেই। চলো, আমরা টর্ক যখন শিখে নিলাম, স্বাভাবিকভাবেই আমরা এবারে কি করব? এবারে আমাদের আরো কিছু অন্যান্য কিছু জিনিসগুলো জেনে নিতে হবে। ঠিক আছে, তা টর্কের মাত্রা তোমরা বের করতে পারবে ফোর্সের সাথে। এটা ফোর্স হচ্ছে ml⁻², তার সাথে আর থাকলে একটা এল এক্সট্রা গুণ হয়ে গেল। এবং এই মাত্রাটা ফার্স্ট চ্যাপ্টার থেকে দেয় সবসময়, আমাদের ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট থেকে টর্কের মাত্রা কি, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, এবারে যদি আমরা দেখি চলো এবারে আমরা দেখব মোমেন্ট অফ ইনার্শিয়া। এবারে আমাদের পরের ইম্পর্টেন্ট টপিক সেটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া। তো মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি? মোমেন্ট অফ ইনার্শিয়া হলো আমাদের লিনিয়ার মোশনে জানি আমরা এফ ইকুয়ালস টু হয় এম এ, এবং এমটা হলো তার ভর, এবং এই ভরই তার ভিতরে জড়তা তৈরি করে। কেমন? এই একটা আমাদের বস্তু আছে, তার উপরে আমরা যদি এফ বল প্রয়োগ করি, বলের অভিমুখে তার ত্বরণ হয়। ঠিক আছে, এবারে দেখো, যদি আমি এফ ইকুয়ালস টু 0 বলে দিই, তাহলে ত্বরণটা আর হবে না। তখন এটা যদি ভি বেগে গতিশীল হয়, তো ভি বেগেই গতিশীল হবে, আর যদি এটা স্থির থাকে তো স্থির থাকবে। এবারে বস্তুর ভিতরে একটা প্রবণতা বা ইনার্শিয়া তৈরি হয়, যে সে তার স্থির অবস্থা বজায় রাখতে চায় বা গতিশীল অবস্থা বজায় রাখতে চায়। এটার ক্ষেত্রে এটা আমরা বাসের এক্সাম্পলে দেখেছি, যে বাস সামনের দিকে ঝুঁকে, যাত্রী সামনের দিকে ঝুঁকে যায়, আবার পিছনের দিকে হেলে যায় থামানো আর চালানোর সময়। তাহলে বস্তুর ভিতরে জড়তা তৈরি করে কে? আমরা দেখেছিলাম জড়তার পিছনে কারণ হলো তার ভর। তার ভর না থাকলে তার ভিতরে জড়তা তৈরি হতো না, অর্থাৎ সে তার স্থির অবস্থায় থাকতে চাইতো না বা গতিশীল অবস্থায় থাকতে চাইতো না। তাহলে সিমিলারলি আমরা রোটেশনাল মোশনে, লিনিয়ার মোশনে ভরের কাজ যে করে, হ্যাঁ, লিনিয়ার মোশনে ভরের কাজ করে এম, তো রোটেশনাল মোশনেও নিশ্চয়ই ভরের কাজ একজন করবে, সেটা আমরা দেখব। তো রোটেশনাল মোশনে এফ এর জায়গায় আমরা টাও লিখি, ঠিক আছে, আর এর জায়গায় আমরা কি লিখি? এর জায়গায় আমরা আলফা লিখি, আর আমরা জানি এ ইকুয়ালস টু হলো আলফা আর, তাই না? তো আমরা তাহলে কি বলতে পারছি? আমরা তাহলে বলতে পারছি টাও ইকুয়ালস টু কি হয়? দেখো, আমরা এফ ইকুয়ালস টু এম এ যেটা হয়, তো সেখানে আমরা বোথ সাইডে যদি আর মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখো এফ আর হলো, আর এটা হলো এফ আর মানে হয় টাও, টাও বসিয়ে দিলাম, এখানে থাকলো আর এ ইকুয়ালস টু আমরা জানি আলফা আর হয়, তো আলফা আর যদি আমি এর জায়গায় বসিয়ে দিই তাহলে হলো আলফা আর, আর তারপরে আর গুণ থাকলো, অর্থাৎ আমাদের ভ্যালুটা কত আসলো? ভ্যালুটা আসলো এম আলফা আর স্কোয়ার। তো এখানে যদি তুমি খেয়াল করো, টাও ইকুয়ালস টু কি এলো? এম আলফা আর স্কোয়ার। এটাকে আমরা এমন ভাবে লিখতে পারি এম আর স্কোয়ার আলফা। এবারে তুমি দেখো, আমাদের লিনিয়ারের ক্ষেত্রে কি ছিল? এফ ইকুয়ালস টু এম এ, নিউটনসের থার্ড ল অনুযায়ী। দেখো, একটা ছিল মাস আর তারপরে ছিল অ্যাক্সিলারেশন। তো এখানে অ্যাক্সিলারেশন আলফা, তো মাসের পার্টে বাকি থাকছে কি? এম আর স্কোয়ার। তাহলে এম আর স্কোয়ার এখানে মাসের কাজ করছে রোটেশনালের ক্ষেত্রে। সেই জন্য রোটেশনালের ক্ষেত্রে এই মাস এম আর স্কোয়ারকে আমরা বলি মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ এই বৈশিষ্ট্যর জন্যই রোটেশনাল মোশনে থাকা কোনো বস্তু রোটেশনাল অবস্থা বজায় রাখতে চায়, বা স্থির থাকা বস্তুটা স্থির অবস্থা বজায় রাখতে চায়। তাহলে লিনিয়ার মোশনে মাসের বা ভরের যা কাজ, রোটেশনাল মোশনে মোমেন্ট অফ ইনার্শিয়ারও তাই কাজ। এবারে আমরা একটা অ্যাক্সিস অফ রোটেশন নিলাম,
ঠিক আছে, এই অ্যাক্সিস অফ রোটেশন থেকে আর ডিস্টেন্সে আমরা একটা মাস এম নিলাম, ঠিক আছে, তাহলে তার মোমেন্ট অফ এরকম ভাবে ঘুরছে, তো মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুকে আমরা আই দিয়ে লিখি, আর আই ইকুয়ালস টু কত হবে, এম আর স্কোয়ার। এক্ষুনি আমরা দেখে নিলাম যে আই ইকুয়ালস টু হবে এম আর স্কোয়ার, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আই হলো এম আর স্কোয়ার। এটা আমরা একটা পার্টিকেল এম এর জন্য নিলাম, যদি আমরা এখানে অনেকগুলো পার্টিকেল নিই তখন কি হবে, তাহলে M1 নিলাম, M2 নিলাম, M3 নিলাম, M4 নিলাম, কি করতে হবে, ডিস্টেন্স নিতে হবে, আর এটা R1 হয়ে যাবে, R2 হয়ে যাবে, R3 হয়ে যাবে, R4 হয়ে যাবে, তখন I ইকুয়ালস টু কত হবে, M1 R1 স্কোয়ার, M2 R2 স্কোয়ার, M3 R3 স্কোয়ার, এগুলো হয়ে যাবে, যেটাকে আমরা লিখতে পারি সামেশন অফ এম আই আর আই স্কোয়ার, আই শুরু হচ্ছে 1 থেকে এনে গিয়ে, অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়াটা তাহলে অ্যাকচুয়ালি কি, মোমেন্ট অফ ইনার্শিয়া হলো তার মাস এবং মাস থেকে অ্যাক্সিস অফ রোটেশনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেগুলোর কি, সেগুলোর গুণফল, কিন্তু আর এর আবার স্কোয়ার হবে, সেগুলোর আবার পরপর যোগ হবে অনেকগুলো সিস্টেম অফ পার্টিকেলের জন্য, সেটাকে আমরা বলবো তার মোমেন্ট অফ ইনার্শিয়া। বোঝা গেল তাহলে বিষয়টা, মোমেন্ট অফ ইনার্শিয়াটা বোঝা গেল তাহলে। আচ্ছা, হলো, চলো এইবারে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া যখন খুব স্বাভাবিকভাবেই বুঝে নিলাম, তাহলে এখানে আমাদের দুটো জিনিস জানতে হবে। দুটো জিনিস কি কি জানতে হবে, চলো সেটাই আমরা প্রথমে দেখব। দুটো থিওরেম আমাদের, এবারে আমাদের দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা দেখলাম, তো আমরা খেয়াল করছি যে মোমেন্ট অফ ইনার্শিয়া গুলো কিন্তু রেডিক বডি বা দৃঢ় বস্তুগুলোর ক্ষেত্রে পাওয়া যাবে, তাহলে দৃঢ় বস্তুগুলোর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার আমরা চেষ্টা করব, যেমন আমাদের একটা গোলক, নিরেট গোলক, একটা চোঙ, হ্যাঁ, অথবা একটা রিং, এগুলোর ক্ষেত্রে এবারে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। তার জন্য আমাদের দুটো থিওরেম পড়তে হবে, একটাকে বলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম, একটাকে বলে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, তো এই দুটোই আমরা এবারে পড়বো, চলো। তাহলে প্রথমে হলো প্যারালাল, আচ্ছা প্রথমে পারপেন্ডিকুলার, চলো দেখি। আচ্ছা প্যারালালি দেখো, প্যারালাল অ্যাক্সিস থিওরেম, অ্যাক্সিস থিওরেম বা বাংলাতে বলে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এগুলো আমরা কেন করব, কারণ এগুলো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার সময় কাজে লাগবে। তাহলে এটা কেমন বিষয়টা, দেখো আমরা সবসময় দেখলাম যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য অ্যাক্সিস অফ রোটেশনের খুব প্রয়োজন, অ্যাক্সিস অফ রোটেশন থেকে ওই ডিস্টেন্সগুলো আমাদের মাপতে হবে, আর তারপরে যে মাসগুলো থাকবে তার সাথে এই ডিস্টেন্সগুলোর স্কোয়ার করে আবার যোগ করতে হবে, তাই না। আচ্ছা এখান থেকে মোমেন্ট অফ ইনার্শিয়া তোমরা একক বুঝতে পারছো যে এটার একক হয় কেজি আর মিটার স্কোয়ার, অথবা গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, ডাইমেনশনও বের করে নিতে পারবে, মাত্রাও বের করে নিতে পারবে। তো এখানে এসো, তাহলে প্রথমে আমরা যেটা দেখছি প্যারালাল অ্যাক্সিস থিওরেম, সেখানে আমরা কি দেখব, যে যে কোনো এই একটা অ্যাক্সিস অফ রোটেশন এর রেসপেক্টে এখানে যদি আমরা একটা মাস এম কে নিই আর পি পয়েন্টে আমরা ধরো রাখলাম, তো এর আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছি, তো ধরো আমরা এর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছি, তাহলে আমাদের কি করতে হবে, এর জন্য আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করব। কেমন বলছি, এর প্যারালালি একটা আমরা অ্যাক্সিস নেব, তাহলে একটা অ্যাক্সিস নিলাম আমরা এর প্যারালালি, এই প্যারালাল অ্যাক্সিসটা তার সেন্টার অফ মাস দিয়ে যাবে, সেন্টার অফ মাস দিয়ে যাবে, খুব ভালো কথা। তো যখনই এটা সেন্টার অফ মাস দিয়ে যাবে, তাহলে এর রেসপেক্টে আমরা একটা মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো এই পয়েন্টে, এই এম মাসের জন্য, সেটাকে আমরা লিখব আইসিএম, হলো। আর এই যেটা ছিল এর রেসপেক্টে যে সেন্টার অফ মাস, সেটা আই, এটাই আমাদের বের করতে হবে, আই বের করতে হবে। তো ফর্মুলাটা কি, থিওরেম, যেহেতু এগুলো দেখো থিওরেম বা উপপাদ্য, তাহলে এগুলোর একটা স্টেটমেন্ট হবে, সেটাইকেই আমাকে প্রুভ করতে হবে, সেটাই আমাদেরকে শিখতে হবে, যে এমন কোনো ব্যাপার না যেটা কেন এলো আমাকে প্রুভ করে দেখাও, কিভাবে উপপাদ্য এলো ওসব তোমাকে এখন দেখতে হবে না। তো এই অ্যাক্সিস অফ রোটেশনের রেসপেক্টে সেন্টার মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়ালস টু কি হবে, তার প্যারালালি একটা আমরা অ্যাক্সিস অফ রোটেশন নেব যার রেসপেক্টে সেন্টার অফ, যেটা সেন্টার অফ মাস দিয়ে যাবে, যার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আইসিএম।
তো উপপাদ্যটা বলছে সেটা হবে ICM প্লাস প্লাস কি এই দুজনের ভিতরে ডিস্টেন্স, তো এই দুজনের ভিতরে ডিস্টেন্স যদি d হয় আর এর টোটাল মাস কত হবে, টোটাল এর মাস যদি হয় m, আমরা m মাসের ক্ষেত্রে বের করছি, আর যদি রেডিক বডি থাকে তার ক্ষেত্রে টোটাল মাস m ধরবো, এটা একটা পয়েন্ট পার্টিকেল তাই ছোট m ধরেছি, তো তার মাস m আর এই ডিস্টেন্সের স্কয়ার। তাহলে ফর্মুলাটা কি হবে বা থিওরেমটা কি হবে, কোনো একটা অ্যাক্সিস অফ রোটেশনের রেসপেক্টে সেন্টার মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়ালস টু হবে তার প্যারালালি সেন্টার অফ মাস দিয়ে যাওয়া অ্যাক্সিস অফ রোটেশনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস m তার মাস আর দুটো প্যারালাল অ্যাক্সিসের মাঝখানে ডিস্টেন্সের স্কয়ার। ঠিক আছে, এটাই হলো প্যারালাল অ্যাক্সিস থিওরেম। ঠিক আছে, এটাই হলো প্যারালাল অ্যাক্সিস থিওরেম। বোঝা গেল? এবারে এটা আমরা একটা ছোট পয়েন্ট পার্টিকেল m নিয়েছি, যদি এটা পুরো বড় বস্তু হতো যার মাস হতো m, তখন এটা হয়ে যেত ICM প্লাস md স্কয়ার। ঠিক আছে, এটা হয়ে যেত। এবারে আমরা যাব পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এখন তুমি বলবে যে এই থিওরেমটা তাহলে প্রুভ করে দেখাও। দেখো, তোমার আর প্রুফের প্রয়োজন নেই, এখন তোমাকে যেহেতু MCQ ফরম্যাটে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, তাহলে তোমার এরকম কোশ্চেন আর দেওয়ার কোনো দরকার নেই যে সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রমাণ করে দেখাও, সেগুলো আগে দিত। এখন উপপাদ্যটা জানতে হবে, কোশ্চেন করতে হবে, সোজা কথা। ঠিক আছে, তাই এখন পরীক্ষার আগে আর ওইটার দিকে আমরা মাথা ঘামাবো না। হ্যাঁ, প্রুফটা খুব ইজিলি ছিল, বাট আমরা ওইদিকে মাথা ঘামাবো না। ঠিক আছে, তবুও যদি তোমরা চাও তাহলে তোমাদের জন্য হালকা করে বলে দিতে হবে। ঠিক আছে, তবু যদি চাও হালকা করে আমরা বলে দিতে পারি। আচ্ছা, তোমরা হালকা করে নেই বলেই দিই, কিন্তু টাইম নষ্ট হবে সেই জন্য আমি বলতে চাইছিলাম না। আচ্ছা দেখো, আমরা দেখো এর রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া এই পয়েন্টের বের করতে চাই, তাহলে আই এর রেসপেক্টে সেটা কি হবে, সামেশন অফ যে মাসটা থাকবে, হ্যাঁ এখানে আমরা একটা নিয়েছি, অনেকগুলো থাকলে সামেশন অফ টোটাল মাস, এটা তার কি হবে, এখান থেকে এই ডিস্টেন্সটা দেখো, যদি আমরা এখান থেকে এই ডিস্টেন্সটা এক্স ধরে নিই, তাহলে এক্স প্লাস ডি হয়ে গেল, অর্থাৎ হয়ে গেল এক্স প্লাস ডি এর স্কোয়ার। ঠিক আছে, এই এক্স প্লাস ডি এর যে স্কোয়ার, এটাকে আমরা টোটাল ভাঙতে পারি, এক্স প্লাস ডি এর হোল স্কোয়ার যেহেতু, তাহলে সামেশন অফ এম এক্স স্কোয়ার, সামেশন অফ এম ডি স্কোয়ার, সামেশন অফ 2m dx, তাই তো 2m dx এইটুকু পাওয়া যাবে। এবারে যদি তুমি দেখো সেন্টার অফ মাসের রেসপেক্টে ICMটা কত হবে, সামেশন অফ m এর কি, এখান থেকে ডিস্টেন্স হলো এক্স স্কোয়ার, তাহলে এইটার জায়গায় দেখো আমরা এই ফর্মুলাতে এইটার জায়গায় আমরা বসাবো ICM, আর m d স্কোয়ার সামেশন অফ টোটাল m মানে হচ্ছে ক্যাপিটাল M, আর d হচ্ছে d স্কোয়ার। দেখো প্রমাণ হয়ে গেল। এবারে এইটুকু পার্টটাকে আমাদের কোনো রকম ভাবে জিরো করতে হবে। কোন লজিকে এই পার্টটা জিরো হয়, এই পার্টটা এই কারণে জিরো হয় যে তুমি খেয়াল করো, দুইটা বাইরে বেরিয়ে গেল, তাহলে m ইন্টু থাকলো তোমার কত, m d ইন্টু এক্স। তো তুমি খেয়াল করো m d ইন্টু এক্স, এখানে সামেশন অফ টোটাল এক্স এর ভ্যালুটা কত হবে, এক্স এর ভ্যালুটা জিরো হবে, কারণ সেন্টার অফ মাস হলো সেই পয়েন্ট যে পয়েন্টে বডিটাকে আমরা ব্যালেন্স করতে পারবো। ঠিক আছে, বডিটা ব্যালেন্স হয় কোথায়, সেন্টার অফ মাসের, তাই সামেশন অফ এম এক্স এর ভ্যালুটা কি হয়, জিরো হয়। সব এই ডিস্টেন্স গুলো এবং তার সাথে মাসের আমরা যদি যোগ করি তাহলে সেটার ভ্যালু হবে জিরো। সো এখানে সামেশন অফ এম এক্স যেখানে আছে সেখানে আমরা জিরো বসাবো, তাহলে এই পার্টটা হয়ে যাবে জিরো। তাহলে এখান থেকে আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেম প্রুভ হয়ে গেল। ওকে, এরপরে চলো আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমে যাই। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, তো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কি বলছে আমাদের, বলছে যে এই ধরো তোমরা একটা বড় বডি, এখানে আমরা দুটো অ্যাক্সিস নিলাম। ঠিক আছে, এখানে দুটো অ্যাক্সিস নিলাম, একটা এক্স, একটা এদিকে হলো ওয়াই। ঠিক আছে, তো এই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এবার এখানে আমরা একটা পি পয়েন্ট নিলাম, তার মাস এম ধরলাম, তারপরে পুরোটা সামেশন মাস করে পুরো বডির জন্য আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স অ্যাক্সিসের রেসপেক্টে
কত হবে, মানে আই এক্স, আবার ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে হবে আই ওয়াই, আবার এখান থেকে একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস টানি সেটা হবে জেড অ্যাক্সিস। তো জেড অ্যাক্সিসের রেসপেক্টে হবে আই জেড। আচ্ছা, এই থিওরেমটার নাম আমরা লিখি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। ঠিক আছে, লম্ব অক্ষ উপপাদ্য। তো আই এক্স আই ওয়াই আই জেড উপপাদ্য কি বলছে, বলছে আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু হবে আই জেড। সিম্পল কথা, আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু হবে আই জেড। ঠিক আছে, তাহলে আমরা এক্স এর প্রথমে আই এক্স বের করি আর আই ওয়াই বের করি। সো দেখো আই এক্স যদি বের করি তাহলে এটা হলো এক্স অ্যাক্সিস, এর রেসপেক্টে এখানে লম্ব দূরত্ব এটা হবে, তাই না? পি পয়েন্টের কোঅর্ডিনেট হবে এক্স কমা ওয়াই। ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্সটা হবে কত, তুমি দেখো এখান থেকে এই ডিস্টেন্সটা আমরা দেখো এক্স অ্যাক্সিসে পাচ্ছি, তাহলে এটা হবে এক্স ডিস্টেন্স, আর এই ডিস্টেন্সটা ওয়াই অ্যাক্সিসে যাচ্ছে, তাহলে এটা হবে ওয়াই ডিস্টেন্স। তো আই এক্স এর ভ্যালু কত হবে, আই এক্স এর এখানে মাস হলো এম, আর এখান থেকে এই ডিস্টেন্সটা কত ওয়াই। সো এখানে ডিস্টেন্স হবে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এম ওয়াই স্কোয়ার। পুরো বডির জন্য যদি আমরা করি আই এক্স হবে সামেশন অফ এম ওয়াই স্কোয়ার। হলো। সিমিলারলি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো, কি দাঁড়াবে, দাঁড়াবে একই সামেশন অফ এম, একবার আমি করে দিচ্ছি, আর ডিস্টেন্স হলো এক্স স্কোয়ার। হলো, তাহলে এই দুটোকে আমরা যোগ করব, আই এক্স আই ওয়াই করবো, যোগ করলে কি দাঁড়াচ্ছে, যোগ করলে দাঁড়াচ্ছে সামেশন অফ এম কমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হয়ে গেল। আচ্ছা, আই জেড এর সাথে সমান হবে বলছে, তো আই জেডটা আমরা চলো বের করি। আই জেড হবে, দেখো আমরা দেখতেই পাচ্ছি আই জেড এর রেসপেক্টে যদি দেখি এই অ্যাক্সিসের রেসপেক্টে এই ডিস্টেন্সটা এটা হবে। তো এই ডিস্টেন্সটা আমরা কিভাবে বের করতে পারবো, পিথাগোরাসের থিওরেম থেকে বের করতে পারবো। এটা যদি আমরা আর ধরে নিই, আর ইকুয়ালস টু হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ার ইকুয়ালস টু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আই জেড এর মান হবে, একবারে করে দিচ্ছি, সামেশন অফ এম আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত, সামেশন অফ এম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? তাহলে প্রমাণ হয়ে গেল, এটা মানে আই জেড। তাহলে হয়ে গেল প্রমাণ আমাদের আই এক্স ইকুয়ালস টু আই ওয়াই ইকুয়ালস টু আই জেড। তো মূল কথা হলো প্রমাণটা আমাদের লাগে না, কিন্তু এই দুটো জিনিস যে তোমাকে পুরো মুখস্থের মতো রাখতে হবে এবং সব জায়গায় এটা অ্যাপ্লিকেশন করতে হবে, যে কি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম মানে আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু আই জেড, আর প্যারালাল অ্যাক্সিস থিওরেম মানে আই ইকুয়ালস টু আই সি এম প্লাস এম ডি স্কোয়ার। ব্যাস, এই দুটো মুখস্থ রাখতে হবে তোমাকে। চলো, এবারে আমরা বিভিন্ন বডির ক্ষেত্রে আমরা দেখব, তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা বিভিন্ন বডির ক্ষেত্রে তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার চেষ্টা করব। তোমাদের একটা লিস্ট আছে এবং প্রত্যেক অ্যাক্সিসগুলোর নাম দেওয়া আছে। যেমন তুমি এটা দেখো, এটা হলো একটা সরল দণ্ড। তো এই দণ্ডের সেন্টার অফ মাস দিয়ে যে অ্যাক্সিস গিয়েছে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু হবে 1/12 এম এল স্কোয়ার। তো যদি তার একদম প্রান্ত ভাগে লম্বভাবে অ্যাক্সিস রাখি তার রেসপেক্ট হবে 1/3 এম এল স্কোয়ার। বৃত্তাকার রিং এর ক্ষেত্রে দেখো, রিং এর ক্ষেত্রে যদি সেন্টার অফ মাস দিয়ে যায় তাহলে এম আর স্কোয়ার হবে, আর যদি এরকম ডায়ামিটার বা ব্যাস বরাবর যায় তাহলে হাফ এম আর স্কোয়ার হবে। বৃত্তাকার চাকতির ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ ভ্যালুগুলো কি হবে। তারপরে তুমি তোমার বলয়াকার চাকতি, আয়তাকার প্লেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, এরকম ভাবে পুরো লিস্ট তোমাদের বইতে রয়েছে। নিরেট গোলকের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, তারপরে পাতলা গোলকের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, পুরু গোলক নিরেট চোঙের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, শঙ্কুর ক্ষেত্রে দেখতে পাচ্ছ। তো তোমাদের এখানে কিছু ভ্যালু তোমাদের মনে রাখতে হবে, অঙ্ক করার সময় এটা কাজে লাগবে। তো কি কি ভ্যালু মনে রাখতে হবে, তো কোশ্চেন লেভেলের উপরে ডিপেন্ড করে। সবাইকে অন্তত মিনিমাম যে কটা মনে রাখতে হবে সে কটা আমি বলি। মিনিমাম এটা মনে রাখতে হবে, আচ্ছা লেখা পড়ছে না, লাল কালি ইউজ করি। সরল দণ্ড মনে রাখতে হবে, আমি দাগ মারছি, হ্যাঁ। বৃত্তাকার রিংটা মনে রাখতে হবে, আর সব ক্ষেত্রে চেষ্টা করবে অন্তত সেন্টার অফ মাস দিয়ে যেটা গিয়েছে, ভরকেন্দ্র দিয়ে যেটা গিয়েছে সেই ভ্যালুটা অন্তত যেন মনে রাখা যায়। ঠিক আছে, আর বাকি এটা মনে রাখতে পারলে তো খুবই ভালো, এটাও মাঝে মাঝে আসে রেডিয়াস বরাবর। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে তুমি চেষ্টা করো দুটোই মনে রাখতে। ঠিক আছে, বৃত্তাকার চাকতির ক্ষেত্রেও একটুখানি চেষ্টা করতে হবে, একটা মনে রাখো অন্তত।
বলয় আকার আর আয়তাকার পাত এই দুটো ছেড়ে দাও, এই দুটো আপাতত ছেড়ে দাও, এই দুটো অত লেভেলের কোশ্চেন আসে না। এখানে নিরেট গোলকের খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিরেট গোলক খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো নিরেট গোলকের ক্ষেত্রে দুটো মনে রাখলে, হ্যাঁ, তারপরে পাতলা গলীয় খোলকের ক্ষেত্রে মনে রাখলে, এইটা দুবার দেওয়া হয়ে গেছে। পাতলা গলীয় খোলকের থেকে নিরেট গোলকটা বেশি, মাঝে মাঝে পাতলা গলীয় খোলকও দিয়ে দেয়, সেখানে সেন্টার অফ মাসের একটা অন্তত মনে রাখো। তারপরে চলো, তারপরে হলো পুরু গলীয় খোলক, এটা আপাতত ছেড়ে দাও। নিরেট চোং, এটার ক্ষেত্রে একটা মনে রাখো, এটা মনে রাখো, এই সেন্টার অফ মাসের রেসপেক্টে এটা মনে রাখো আর এটা মনে রাখো, ঠিক আছে। আর কি মনে রাখবে, চোঙের ক্ষেত্রে একটা আপাতত মনে রাখো, কিন্তু এই চোং টোং গুলো এত কঠিন লেভেলের কোশ্চেন দেয় না, চোং শঙ্কু এই কঠিন লেভেলের কোশ্চেন দেয় না। অধিকাংশ ক্ষেত্রে কোশ্চেনে নিরেট গোলক দেওয়া থাকে, ঠিক আছে, গলীয় খোলকও দেওয়া থাকতে পারে, আর অধিকাংশ ক্ষেত্রে দেওয়া থাকে এইগুলো বৃত্তাকার রিং, বৃত্তাকার রিং আর নিরেট গোলক খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, আর দণ্ডর ক্ষেত্রেও দিতে পারে। এই কটা মনে রাখার চেষ্টা করো। এবারে চলো এগুলো আমরা বের করা শিখবো, দু তিনটে আমরা শিখবো, বাকিগুলো মানে অ্যাকচুয়ালি যদি আমরা এগুলো বের করার শিখি সেটা পরীক্ষার জন্য আসবে না, কারণ এমসিকিউ কোশ্চেন হবে এখন। সো এগুলোর বের করা কাজে লাগবে না, দু একটা আমরা বের করা শেখাবো, বাকিগুলো আর করতে হবে না, ঠিক আছে, জাস্ট ভ্যালুগুলো মনে রাখবে। চলো দেখো, প্রথমে আমরা চলো বের করে নিই যেটা ইম্পর্টেন্ট খুব, সেটা হলো সার্কুলার রিং এর ক্ষেত্রে। সার্কুলার রিং, সার্কুলার রিং মানে হলো বৃত্তাকার রিং। সার্কুলার রিং মানে যে তোমরা মেয়েদের হাতের চুড়ি দেখবে, ওটাকে আমরা বলতে পারি সার্কুলার রিং, ঠিক আছে। তো এই সার্কুলার রিং এর ক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ধরো বের করব, তাহলে চলো একটা আমরা সার্কুলার রিং আঁকি। এই হলো সার্কুলার রিং, ঠিক আছে। এই যে সার্কুলার রিং হলো, এর আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। তাহলে অ্যাক্সিস অফ রোটেশন হলো সেন্টার দিয়ে যাবে, আর এটা হলো সেন্টার অফ মাস পয়েন্ট, ঠিক আছে। এটা হলো এই সেন্টার অফ মাসে যদি অ্যাক্সিস অফ রোটেশনটা থাকে তখন। তো সেন্টার অফ মাস দিয়ে অ্যাক্সিস অফ রোটেশন গিয়েছে, এর রেডিয়াস হলো আর, ব্যাসার্ধ হলো আর, ঠিক আছে, খুব ভালো কথা। আর এর রোটেশন হচ্ছে এমন ভাবে, তো এর মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদেরকে বের করতে হবে। তো আমরা যেহেতু এটা পুরো রিডিং অবজেক্ট এবং এর মাস ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন, তখন সেক্ষেত্রে আমরা ছোট্ট পার্ট কেটে নিই, হ্যাঁ, কেটে নিয়ে তার টোটালটা ইন্টিগ্রেশন করে এখান থেকে শুরু করে পুরোটার আপার লোয়ার লিমিট বসিয়ে আমরা ভ্যালুটা বের করি। তো এক্ষেত্রেও আমরা তাইভাবে বের করব। তাহলে ছোট্ট যে পার্টটুকু আমরা কেটে নেব, এটা হবে ডিএক্স। তাহলে ছোট্ট আমরা পার্ট চলো ডিএক্স কেটে নিলাম। এবারে যদি তুমি দেখো এই সার্কুলার রিংটার পরিধি হয় কত, 2πr। তাহলে এই সার্কুলার রিংটার যদি ভর হয় m, লাল কালি এলো করতে, ভর হয় m, তাহলে আমরা বলতে পারি m ভর হলো পুরো 2πr লেন্থের ভর, পুরো 2πr লেন্থের ভর। তাহলে ইউনিট লেন্থের ভর কত হবে, m/2πr। তাহলে আমরা ছোট্ট dx কেটে নিয়েছি, তার ভর কত হবে, তার ভর হবে m/2πr ইন্টু dx, ঠিক আছে। তাহলে ছোট্ট যে পার্টটুকু আমরা কেটে নিয়েছি তার ভর আমরা পেয়ে গেলাম। এবারে যেহেতু আমরা ছোট্ট ভরের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, বাংলাটা হলো জড়তা ভ্রামক, বারবার আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বলছি, কেউ ঘাবড়ে যেও না, বাংলাটা হলো জড়তা ভ্রামক। তাহলে দেখো এই ছোট্ট ভরের সেন্টার অফ অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হলো আর, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, এই যে ছোট্ট ভর আমি ধরো ডিএম ধরে নিলাম, তাহলে ডিএম, আর এখান থেকে এই ডিস্টেন্সটা হলো আর, তাহলে আর এর স্কোয়ার। তাহলে এটা হবে ছোট্ট ভরের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া ডিআই। এবার এটাকে আমাদের বোথ সাইড ইন্টিগ্রেশন করতে হবে, ডিআই এর ইন্টিগ্রেশন করলে আই পাবো, আর ডিএম এর ভ্যালু বসিয়ে দাও, ভ্যালু ছিল m/2πr dx আর স্কোয়ার, বসিয়ে দিলাম। আপার লোয়ার লিমিট দেখো এখান থেকে শুরু করে পুরোটা কভার করতে হবে, তাহলে 0 থেকে শুরু করে আমাদের পুরো লেন্থ 2πr কভার করতে হবে। তারপরে পুরো রিংটার জন্য আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো, তাই না। তো ভ্যালুটা কি হবে দেখো, তো আমাদের এখান থেকে লক্ষ্যই করতে পারছি আমরা
আর কেটে যাচ্ছে, আর এ স্কোয়ারের 2 কেটে যাচ্ছে, তাহলে বেরিয়ে যাচ্ছে ওপারে কি, বেরিয়ে যাচ্ছে এটা, আর ইন্টিগ্রেশনের ভিতরে থাকছে ডিএক্স আপার লোয়ার লিমিট 0 to 2 পাই আর। তো ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স, আর লিমিটটা আমাদের বসাতে হবে। তো লিমিট যদি আমরা বসাই, 2 পাই আর এর লিমিটটা আমরা কি বসাবো, এক্স এর লিমিট বসাবো 2 পাই আর আর 0, 0 বসালে 0 হবে, 2 পাই আর বসালে হবে 2 পাই আর। তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা কত আসলো, এম আর বাই 2 পাই ইন্টু 2 পাই আর। তাহলে দেখো 2 পাই কেটে গেল, তাহলে অ্যান্সারটা আসলো কত, অ্যান্সারটা আসলো এম আর স্কোয়ার। এবার আমরা চেক করব আমাদের ভ্যালুটা ঠিক এসছে কিনা, এম আর স্কোয়ার। অর্থাৎ আমরা দেখলাম যেটা সার্কুলার রিং বা বৃত্তাকার রিং মানে কি চাক রিং এর ক্ষেত্রে আমরা সেন্টার অফ মাস দিয়ে যদি অ্যাক্সিসটা যায়, তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া আইসিএম এর ভ্যালু কত হবে, আইসিএম এর ভ্যালু হবে এম আর স্কোয়ার। চলো আমরা লিস্টে মিলিয়ে নিই যে ঠিক বেরোলো কিনা। দেখো বৃত্তাকার রিং, তার ক্ষেত্রে ভর কেন্দ্রভাবী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এম আর স্কোয়ার। তাহলে ঠিক বেরিয়েছে আমাদের, অর্থাৎ আমরা ক্যালকুলেশনটা ঠিক করেছি। এইবারে তুমি এটা করে দিলে, এবারে তোমাকে বললো যে পরেরটা করো। পরেরটা কি ছিল দেখো, পরে ছিল যে ব্যাসের সাপেক্ষে কত হবে, ব্যাসের সাপেক্ষে কত হবে সেটার ভ্যালু আসবে হাফ এম আর স্কোয়ার। তো এটা আমরা বের করব, চলো। তাহলে এই যে আমাদের বৃত্তাকার রিংটা আছে, হ্যাঁ, এই বৃত্তাকার রিং এর ব্যাস, ব্যাস মানে এমন ভাবে, আমি যদি বৃত্তাকার রিং বোঝানোর জন্য এই সেলুটেপটা ইউজ করি, তো এটা একটা বৃত্তাকার রিং এর মতো দেখতে লাগছে, ঠিক আছে। এর সেন্টার অফ মাস দিয়ে অ্যাক্সিস যাচ্ছে মানে এমন হচ্ছে, তাই না। তো তার রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারছি। যদি তার ডায়ামিটার বা ব্যাস বরাবর যায় তাহলে এমন হবে। তো এমন ভাবে থাকলে তখন কি হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া। তো তখন আমরা যেই অ্যাক্সিস থিওরেম গুলো পড়েছিলাম, প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যান্ড পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, সেটাকেই কাজে লাগাবো। তাহলে কেমন, যেহেতু ডায়ামিটার আমার এমন ভাবে আছে, ঠিক আছে, তাহলে আমি এদিক থেকে আরেকটা ডায়ামিটার নেব, আরেকটা ডায়ামিটার আমি এদিক থেকে নেব, তাহলে দুটোই হয়ে গেল ডায়ামিটার। আর এর উপরে লম্ব একটা পাবো আমরা, সেটা হলো ভর কেন্দ্রগামী। দেখো এই একটা ডায়ামিটার, এই একটা ডায়ামিটার, আর এর উপরে লম্ব যে অক্ষটা হচ্ছে সেটা হলো ভর কেন্দ্রগামী, সেন্টার অফ মাস দিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ইউজ করব। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম হলো আইএক্স প্লাস আইওয়াই ইকুয়ালস টু আইজেড। অ্যাকচুয়ালি রোটেশনাল মোশন কথার অর্থ হলো এই পেনটাকে আমি রোটেট করাচ্ছি, হ্যাঁ, এই পেনটা হলো একটা রিডিং অবজেক্ট, রিডিং বডি, তার পুরো রোটেশনটা হলো মোমেন্ট অফ এই রোটেশনাল মোশন। এবারে তুমি দেখো, তাহলে আমরা এখানে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ইউজ করব। তাহলে এটাকে আমরা আইএক্স, ডায়ামিটারের দুটো অ্যাক্সিস গুলোকে আইএক্স আইওয়াই চলো নাম দিই, আর আইজেড হলো এর সেন্টার অফ মাস দিয়ে যাবে। আইএস সেন্টার অফ মাস, আইজেডটা হলো তার সেন্টার অফ মাস দিয়ে যাবে। তো সেন্টার অফ মাস আইসিএম এর মান আমরা জানি কত, আইসিএম এর মান এম আর স্কোয়ার। আর আইএক্স আইওয়াই দুটোর ভ্যালুই সমান হবে, এই কারণে কারণ একটা সার্কুলার রিং এর ডায়ামিটার সমান হয়, এদিকেও ডায়ামিটার 2r, এদিকেও 2r হবে। তাহলে দুটো ডায়ামিটারের রেসপেক্টে আমরা সেন্টার অফ মাসের ভ্যালুটা একই পাবো। অর্থাৎ 2 আইএক্স আইওয়াই কে আমরা লিখবো 2, আমরা লিখবো আইএক্স আইওয়াই যোগ করে আমরা লিখবো 2 আইডি, ডি ফর ডায়ামিটার। তাহলে আইডি এর ভ্যালু কত হবে, আইডি এর ভ্যালু হবে হাফ ইন্টু আইসিএম। তো আইসিএম আমরা জানি যে এম আর স্কোয়ার, তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল হাফ এম আর স্কোয়ার। দেখো ডায়ামিটারের রেসপেক্টে সেন্টার অফ মাসের ভ্যালু হয়ে গেল হাফ এম আর স্কোয়ার। তুমি খেয়াল করো মিলেছে তো, ব্যাস সাপেক্ষে হলো হাফ এম আর স্কোয়ার, তাহলে আমাদের ভ্যালুটা উত্তরটা মিলেছে। এই দুটো আমাদের বইয়ে দেওয়া আছে, এছাড়াও আরো দুটো হয়, সেটা আমি হালকা করে একটু বলে দিচ্ছি। এই বৃত্তাকার রিং এরই আরো দুটো হয়, কেমন, যদি আমরা দেখি যে এই বৃত্তাকার রিংটারই এইরকম ভাবে আছে, তার স্পর্শক বরাবর আছে, তাহলে কেমন, এটাকে ধরো একটা বৃত্তাকার রিং মনে করো, হ্যাঁ, তার স্পর্শক বরাবর আছে, ডায়ামিটার হলে এরকম ছিল, তো স্পর্শক বরাবর থাকলে এইরকম থাকবে, এবং এটা লম্বভাবে নেই, অনুভূমিক ভাবেই আছে, ঠিক আছে।
তাহলে দেখো এমন ভাবে আছে, দেখতেই পাচ্ছ তোমরা এমন ভাবে আছে। তো এমন ভাবে যদি অ্যাক্সিসটা থাকে তাহলে কি করে বের করব, তখন আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেমের সাহায্য নিতে হবে। অর্থাৎ এর প্যারালাল যে অ্যাক্সিসটা হয় সেটা ডায়ামিটার দিয়ে যায়, ব্যাস বরাবর যায়। তো ব্যাস বরাবর আমাদের ভ্যালুটা হয় আইডি এর ভ্যালু ছিল হাফ এম আর স্কোয়ার। তাহলে এর রেসপেক্ট আমি সেন্টার অফ মাস বের করব, যেটা ট্যানজেন্ট বা স্পর্শক দিয়ে গিয়েছে, কিন্তু তার জন্য আমরা প্যারালাল অ্যাক্সিস নিলাম আইডি ডায়ামিটার। তো এখান থেকে এই ডিস্টেন্সটা কত আর, তাহলে ফর্মুলা কি হবে, ফর্মুলা হবে আই ট্যানজেন্ট বরাবর আইটি ইকুয়ালস টু হবে আইডি তার প্যারালাল প্লাস এই ডিস্টেন্সটা হলো তোমার আর তার মাস হলো এম, এম আর স্কোয়ার। দেখো এই ডিস্টেন্সটা আর, তাহলে এম আর স্কোয়ার হবে, যেমন ফর্মুলা আমাদের ছিল এম ডি স্কোয়ার। দেখে নাও তোমরা যদি ভুলে যাও কি ছিল, এম ডি স্কোয়ার, তাই না, আইসিএম এম ডি স্কোয়ার। হয়ে গেল, হ্যাঁ। তাহলে আইডি এর ভ্যালু হলো হাফ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার। তো আমাদের এখান থেকে ভ্যালুটা এলো হাফ প্লাস 1 মানে 3/2, 3/2 এম আর স্কোয়ার। তো ট্যানজেন্টের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 3/2 এম আর স্কোয়ার, যেটা আমাদের বইয়ের এখানে অত জটিলতায় যায়নি। তাহলে এখানে আরেকটা জিনিস যুক্ত হয়ে যাবে, এখানে আরেকটা জিনিস যুক্ত হয়ে যাবে, যে যদি আমরা তোমার স্পর্শকের রেসপেক্টে করি, অনুভূমিক স্পর্শকের রেসপেক্টে করি, সাপেক্ষে আমরা বের করি, তখন ভ্যালুটা আসবে কত, তখন আসবে 3/2 এম আর স্কোয়ার। হলো। এবার আরো একটা আমরা করতে পারি, আমরা পরের পেজে যাই, আমরা ওই রিং এর তোমার পারপেন্ডিকুলারলি ওই স্পর্শকই নেব, কিন্তু পারপেন্ডিকুলারলি নেব। মানে কেমন, প্রথমবার একটু আগে আমরা করলাম স্পর্শক বরাবর নিলাম, দেখো স্পর্শক বরাবর নিলাম কিন্তু অনুভূমিক নিয়েছিলাম, এবার স্পর্শক বরাবর নেব কিন্তু পারপেন্ডিকুলার নেব, এরকম পারপেন্ডিকুলার নেব। তাহলে পারপেন্ডিকুলার নিয়ে নিলাম, চলো পারপেন্ডিকুলার নিয়ে নিলে এর প্যারালাল অ্যাক্সিস হবে এই অ্যাক্সিসটা যেটা সেন্টার অফ মাস দিয়ে গিয়েছে, দেখো এর প্যারালাল হবে এই অ্যাক্সিসটা যেটা সেন্টার অফ মাস দিয়ে গিয়েছে। তাহলে এর প্যারালাল যেটা অ্যাক্সিস হবে সেটা সেন্টার অফ মাস দিয়ে গেছে। তাহলে আবার প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করলে এটা হবে আই ট্যানজেন্ট ইকুয়ালস টু ট্যানজেন্ট ড্যাশ দিয়ে দিলাম আমি, ধরো ইকুয়ালস টু আইসিএম এর ভ্যালু কত হয়, আইসিএম এর ভ্যালু হয় এম আর স্কোয়ার, আর এই ডিস্টেন্সটা হলো আর, তাহলে এম আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সো ভ্যালুটা এলো 2 এম আর স্কোয়ার। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস লিখে নিলাম, যদি লম্ব স্পর্শকের সাপেক্ষে হয় তাহলে সেই ভ্যালুটা আসবে 2 এম আর স্কোয়ার। এই চারটের রেসপেক্টে আমরা বের করতে পারি, একটা সেন্টার অফ মাসের রেসপেক্টে, একটা ডায়ামিটার বা ব্যাসের রেসপেক্টে, একটা অনুভূমিক স্পর্শকের সাপেক্ষে, একটা লম্ব স্পর্শকের সাপেক্ষে। হলো, ব্যাস একটা রিং এর ক্ষেত্রে এই ভাবে আমরা বের করতে পারি। তো রিং এর ক্ষেত্রে আমরা দেখিয়ে দিলাম, এরকম সিমিলার ভাবে প্রত্যেকটা অবজেক্টকে আমরা বের করতে পারবো। তার জন্য কি করতে হবে, ছোট ছোট পার্ট কেটে নিয়ে তার ভ্যালু বের করে ইন্টিগ্রেশন করে বের করতে হবে, প্রত্যেকটার ক্ষেত্রে একই নিয়ম। তো আমি এখন তোমার জন্য সাজেশন দেব যে তুমি পড়ে পড়ে আর প্রত্যেকটার জন্য করতে যেও না, পড়ে পড়ে আর প্রত্যেকটার জন্য করতে যেও না, আর পাগল হয়ে লাভ নেই। তুমি ভ্যালুগুলো জাস্ট মনে রাখো প্রত্যেকটার জন্য কি কি, কারণ আলটিমেটলি তোমাকে মনেই রাখতে হবে ভ্যালুগুলো, ঠিক আছে। তো আপাতত একটাই করো, রিং এর জন্য একটাই করো, বাকি সবগুলো সেরকম ভাবেই করতে হবে, ঠিক আছে। ওকে, এরপরে চলো এখান থেকে আমরা বাকি জিনিসগুলো দেখে নিই। এগুলো আমাদের হয়ে গেল, অর্থাৎ আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করা শিখলাম আর টর্ক জিনিসটা শিখলাম, আর যে জিনিসগুলো এখানে আছে সেগুলো আমরা টপ টপ করে চলো শিখে নিই। তোমাদেরকে আর একটা করে দেবো, তোমরা যদি বলো তাহলে আর একটা ডিস্কের ক্ষেত্রে করে দিই না, চলো একটা ডিস্কের ক্ষেত্রে হালকা করে দেখিয়ে দিই, সার্কুলার ডিস্কের ক্ষেত্রে দেখিয়ে দিই। এটা শুধু আমি সেন্টার অফ মাসটা বের করে দেবো, বাকিগুলো নিজেরা করে নিতে পারবে। তো সার্কুলার ডিস্ক, এটা একটা ডিস্ক মানে কেমন, ওই রিংটা ভিতরে ভরাট থাকবে, পুরোটা ভরাট, তাহলে সেটা সার্কুলার ডিস্ক হয়ে গেল, ঠিক আছে। মানে সেই পয়সার কয়েনগুলোর মতো, পয়সার কয়েনগুলো এক একটা বড় যদি কয়েন নাও বা বড় তোমার প্লেট মতো নাও, সেগুলো হলো একটা সার্কুলার ডিস্ক। তো এই সার্কুলার ডিস্ক থেকে তাহলে আমাদের সেন্টার অফ মাসের রেসপেক্টে বের করতে হবে, আইসিএম বের করতে হবে,
তো এখান থেকে আমাদের কি কেটে নিতে হবে, ছোট্ট পার্ট কেটে নিতে হবে। ওটা রিং ছিল বলে এরকম ভাবে কাটতে পেরেছি, এটা যদি ডিস্ক ওরকম ভাবে কাটতে পারবো না, তাহলে কাটবো কেমন ভাবে, এরকম ভাবে কাটবো। তাহলে এরকম একটা ছোট্ট চাকতি কেটে নেবো, যেটা হয়ে যাবে একটা সার্কুলার রিং। তো ছোট্ট চাকতি কেটে নেবো, তার এখান থেকে ব্যাসার্ধ হলো এক্স, আর তোমার এই যে চওড়াটা সেটা হলো ডিএক্স। ঠিক আছে, কেটে নিলাম। আর বড়টার ব্যাসার্ধ ছিল আর, বড় সার্কুলার ডিস্কটার ব্যাসার্ধ ছিল আর। তাহলে দেখো এই যে আমরা এই টোটাল সার্কুলার ডিস্কটার মাস হলো এম। ঠিক আছে, তো যে পার্টটুকু আমি কেটে নিয়েছি তার মাস বের করতে চাইছি। তো তার মাস আমরা কিভাবে বের করব, যেহেতু যে পার্টটা কেটে নিয়েছি তার ক্ষেত্রফল কত হবে, আচ্ছা বড় যেটা ছিল তার ক্ষেত্রফল কত হবে, ওইগুলো রিং ছিল বলে তার পরিধি বের করেছিলাম, এগুলো ডিস্ক বলে এদের ক্ষেত্রফল বের করব। বড়টার ক্ষেত্রফল আমরা দেখতে পাচ্ছি পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাই পাই আর স্কোয়ার ক্ষেত্রফলের মাস হলো এম। তো এই যে পার্টটুকু আমরা কেটে নিয়েছি তার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব, এইটার পরিধি হলো 2πx আর চওড়া হলো dx, তাহলে 2πx dx করলে তার ক্ষেত্রফল পাবো যে রিংটা আমরা কেটে নিলাম। তো তাহলে আমরা দেখছি পাই আর স্কোয়ার ক্ষেত্রফলের ভর হলো এম, একক ক্ষেত্রফলের ভর হবে এম বাই পাই আর স্কোয়ার। তো এই ক্ষেত্রফলের ভর কত হবে, এটার সাথে মাল্টিপ্লাই হবে এটা। হলো, এটা হলো এই যে কেটে নেওয়া অংশের ভর। তো কেটে নেওয়া অংশের ভর যদি পেয়ে যাই তাহলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব আমরা কিভাবে, মোমেন্ট অফ ইনার্শিয়ার ছোট অংশ ডিআই হবে, সেটা কত, এটা হলো তার ভর, হ্যাঁ ভর, আর এখান থেকে তার ডিস্টেন্স কত, এক্স এর স্কোয়ার। তাহলে ভরটা এটা আমরা ডিএম ধরে নিলাম, তো ডিএম আর এক্স এর স্কোয়ার। এবার এটাকে বোথ সাইড ইন্টিগ্রেশন করো। আপার লোয়ার লিমিট দেখো, আমি এই ডিস্ক কেটে নেবো, জিরো থেকে শুরু করব, কেটে 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 পুরো শেষ করব। তাহলে আমাদের আপার লোয়ার লিমিট জিরো থেকে আর হবে, তাহলে জিরো থেকে কেটে 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 পুরোটা কাটা শেষ করলে আর পর্যন্ত কাটা হবে, পুরো ডিস্কটা কমপ্লিট হবে। তো জিরো থেকে আর আমরা নিয়ে নেবো, আর ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে এখান থেকে আই বেরোলো, ভ্যালু বসিয়ে দাও, ভ্যালু বসিয়ে ডিএম এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, পাই পাই কাটছে আর আর স্কোয়ার থাকছে, তাহলে আসছে 2x dx m আর স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার। তাহলে হচ্ছে এক্স কিউব থাকছে, অর্থাৎ আমরা কি কি জিনিস বের করে দেবো ইন্টিগ্রেশনের বাইরে, আর আপার লোয়ার লিমিট 0 to r। তো ইন্টিগ্রেশনের বাইরে আমরা বের করে দেব 2m আর স্কোয়ারকে, 2m আর স্কোয়ারকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দেবো, ভিতরে পড়ে থাকবে তোমার এক্স কিউ ডিএক্স। তো এক্স কিউ ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয়, x টু দি পাওয়ার 4 এর ডিভাইড বাই 4, তাই না। তাহলে চলো ভ্যালুটা কত এলো, 2m আর স্কোয়ার থাকলো, এটা ইন্টিগ্রেশন করলে হয় x4/4, x4/4 আপার লোয়ার লিমিট r টু 0 হলো, আপার লোয়ার লিমিট r টু 0, আর বসিয়ে দিলে হলো r4/4, 0 বসালে 0, তাহলে অ্যান্সারটা আসলো 2m আর স্কোয়ার ইন্টু r4/4। তাহলে আর স্কোয়ার আর r4 কেটে হয়ে গেল আর স্কোয়ার, তাহলে এটা কাটছে, এটা কেটে হলো আর স্কোয়ার, আর এটা কাটছে, এটা কেটে হলো 2, তাহলে অ্যান্সারটা কত আসলো, আসলো হাফ এম আর স্কোয়ার। তাহলে অ্যান্সারটা আসলো হাফ এম আর স্কোয়ার। তো দেখে নাও সার্কুলার ডিস্কের ক্ষেত্রে সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া আইসিএম হাফ এম আর স্কোয়ার আছে কিনা, চলো দেখে নি। ভর কেন্দ্র হাফ এম আর স্কোয়ার, ঠিক আছে। তো এবারে তুমি ডায়ামিটার দিয়ে করতে পারবে, ডায়ামিটার দিয়ে করার সময় তোমাকে ওই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ইউজ করতে হবে, তারপরে দুটো ট্যানজেন্টের রেসপেক্টে করতে পারবে, তখন প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করে করতে হবে, ক্যালকুলেট করে, এগুলো তো তোমরা পারবে। বোঝা গেল বিষয়টা, হ্যাঁ বোঝা গেল নিশ্চয়ই বিষয়টা। তো সেন্টার অফ মাসের বের করা আর আমি যাচ্ছি না, বাকি ভ্যালুগুলো মনে রাখো, আর কষ্ট করে করে বের করতে হবে না। চলো এবারে আমরা পরের টপিকে যাব। এখানে কিছু আমরা রিলেশন ফাটাফাট বের করে নেব। চলো এখান থেকে আমরা কিছু রিলেশন খুব দ্রুত বের করার চেষ্টা করি। যেমন আমরা রিলেশন দেখব টর্কের সাথে মোমেন্ট অফ ইনার্শিয়ার। দেখো টর্ক টাউ ইকুয়ালস টু আমরা জানি এফ আর আর, তাই তো। তো আমরা যদি অনেকগুলো টাউ ইকুয়ালস টু লিখি, টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3,
টাও 4 আপ টু চলতে থাকবে টাও n পর্যন্ত। ঠিক আছে, লিখে নিলাম। এবারে তুমি বলো এফ আর আছে, তাহলে এগুলোর ইকুয়ালস টু আমরা কি লিখবো? এবারে তুমি বলো এফ আর ইকুয়ালস টু কি হবে? এফ ইকুয়ালস টু হবে এম এ আর, আবার এ ইকুয়ালস টু হবে এম আলফা আর ইন্টু আর, অর্থাৎ হবে এম আলফা আর স্কোয়ার। তো যদি আমরা এটা টাও ওয়ানের ক্ষেত্রে দেখি তাহলে ভ্যালুটা আসবে এম ওয়ান আলফা ওয়ান আর ওয়ান স্কোয়ার। টাও টু এর ক্ষেত্রে ভ্যালুটা আসবে এম টু, আচ্ছা আলফা সবার জন্য একই থাকবে, সরি আলফাটা আর আলফা ওয়ান হবে না, তাই না? আলফা তো আলফা ওয়ান হওয়ার দরকার নেই, কারণ প্রত্যেকের ক্ষেত্রে অ্যাক্সিলারেশনটা আমরা তো একই পাবো, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এম টু আলফা আর টু স্কোয়ার, এম থ্রি আলফা আর থ্রি স্কোয়ার, এরকম চলবে আপ টু এন পর্যন্ত, এন টাইমস। তো এইগুলোকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে কমন হচ্ছে আলফা। তারপরে পড়ে থাকছে কি এম ওয়ান আর ওয়ান স্কোয়ার, এম টু আর টু স্কোয়ার, এরকম চলছে এন টাইমস। ঠিক আছে, এন টাইমস চলছে। তো এগুলোর মানে কি? এগুলোর মানে হলো তার মোমেন্ট অফ ইনার্শিয়া, দেখো এম ওয়ান আর ওয়ান স্কোয়ার, তো এটাগুলোর মানে হলো তার মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এটা আমরা লিখে দিলাম। তাহলে টাও ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম আই আলফা। ঠিক আছে, তাই টাও ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম আই আলফা। যেমন এফ ইকুয়ালস টু ছিল এম এ, সিমিলার এফ এর জায়গায় আমরা টাও ইউজ করি, আর এম এর জায়গায় মোমেন্ট অফ ইনার্শিয়া ইউজ করি, আলফার জায়গায় এ এর জায়গায় আলফা ইউজ করি, তাহলে এই ইকুয়েশনটা তো হবেই। তাহলে এটা ছিল এদের দুজনের ভিতরে রিলেশন, রিলেশন বিটুইন টাও অ্যান্ড আই। ঠিক আছে, রিলেশন বিটুইন টাও অ্যান্ড আই। আর কি রিলেশন তুমি বের করতে পারছো? এবার আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে রিলেশন বের করব। তার আগে আমাদেরকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ সম্পর্কে হালকা করে জেনে নিতে হবে। খুবই সহজ জিনিস কৌণিক ভরবেগটা। আমাদের যে রৈখিক ভরবেগ ছিল যেটা হলো পি, যেটা হলো এম ইন্টু ভি, তার সাথে শুধু তার মোমেন্টাম আর গুণ করে দিলেই আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামটা পেয়ে যাব। ঠিক আছে, দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম যেমন আমাদের নর্মাল মোমেন্টাম পি ইকুয়ালস টু হলো এম ভি, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা এল দিয়ে লিখব। অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি হবে? রৈখিক ভরবেগের সাথে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে এই হলো অ্যাক্সিস অফ রোটেশন। যে কোনো এখানে একটা পয়েন্ট, তার রৈখিক ভরবেগ হলো পি, সেখান থেকে এই ডিস্টেন্সটা হলো আর। তো আর আর পি গুণ করলে কি হবে? আর আর পি গুণ করলে সেটা হয়ে যাবে তার এল বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। সব ক্ষেত্রে আমরা দেখছি আর মাল্টিপ্লাইটা হচ্ছে। আর কে আমরা কি বলি? আর কে আমরা বলি মোমেন্ট আর্ম। ঠিক আছে, যেমন আমাদের এফ এর সাথে আর মাল্টিপ্লাই হয়ে, যেমন দেখো টাও ইকুয়ালস টু হয়েছে এফ এর সাথে আর মাল্টিপ্লাই হয়ে, সিমিলার এখানেও রৈখিক ভরবেগের সাথে আর মাল্টিপ্লাই হয়ে আমরা লিনিয়ার মোমেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম রোটেশনাল মোশনের ক্ষেত্রে ইউজ করা হয়, আর লিনিয়ার মোমেন্টামের সাথে যদি আমরা কি করি, তার মোমেন্ট আর্ম আর কে গুণ করে দিই, তাহলে আমরা সেই ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, এবং আর হবে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন। হয়ে গেল। এর মাত্রা ডাইমেনশনটা এই তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টার থেকে দেয় যে কৌণিক ভরবেগের মাত্রা বের করো। তো কৌণিক ভরবেগের মাত্রা দেখো সাধারণ ভরবেগের সাথে আর গুণ হয়েছে। সাধারণ ভরবেগের মাত্রা ভর আর বেগ মানে এটা, তার সাথে আর গুণ হলো, তাহলে এল স্কোয়ার হয়ে গেল এর মাত্রাতে। এগুলো আসে মাঝে মাঝে পরীক্ষায় প্রথম চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এবারে দেখো এর ভেক্টর ফর্ম যদি দেখি কি হবে। যেহেতু এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এটা হবে এফ আর এফ সাইন থিটা, সেই টর্কের মতো। তাহলে এটা হবে এই সরি এটাতে কেন লিখছি আমরা, এটাতে লিখবো আর পি সাইন থিটা। তাহলে সেটা আমরা লিখবো আর ক ক্রস পি। তাহলে লিনিয়ার মোমেন্টাম বা অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়ে গেল আর ক্রস পি। অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ হয়ে গেল আর ক্রস পি। ঠিক আছে, চলো তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন শিখে নিলে, এবার অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে আমরা রিলেশন বের করব। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে কার রিলেশন আমরা বের করব? যেহেতু এক্ষুনি আমরা টর্কের সাথে মোমেন্ট অফ ইনার্শিয়ার রিলেশনটা বের করেছি, তাই না? তো এবারে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে বের করব মোমেন্ট অফ ইনার্শিয়া।
তো মোমেন্ট অফ ইনার্শিয়া আর টর্কের সাথে রিলেশন আমরা বের করলাম, এবারে অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে রিলেশনটা বের করব। তো দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয়, আমরা একটু আগেই দেখলাম অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো এল, তাই তো। এল ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, পি আর আর বা আর পি। পি মানে কি হয়, পি মানে হয় এম ভি, আবার আমরা জানি ভি ইকুয়ালস টু হয় ওমেগা আর, তাহলে এখান থেকে পাচ্ছি ওমেগা আর, তাহলে পাচ্ছি কি এম ওমেগা আর স্কোয়ার, তাহলে এল ইকুয়ালস টু হলো এম ওমেগা আর স্কোয়ার। তো এবারে আমরা এল কে যদি এরকম ভাবে লিখি, এল ওয়ান এল টু আগের মতোই, এল থ্রি আপ টু এল এন পর্যন্ত, তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা লিখতে পারবো এম ওয়ান ওমেগাটা একই থাকবে এটা, এম টু এটা, এরকম ভাবে হয়ে যাবে এন টাইমস, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রত্যেক জায়গা থেকে ওমেগা কমন পড়ে থাকছে এম ওয়ান আর ওয়ান স্কোয়ার, এম টু আর টু স্কোয়ার, এরকম এন টাইমস চলছে। তাহলে এটার মানে হলো মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে এটা আমাদের দাঁড়ালো, রিলেশন দাঁড়ালো এটা, এল ইকুয়ালস টু হলো আই ওমেগা, কি রিলেশন দাঁড়ালো, এল ইকুয়ালস টু ওমেগা আই বা আই ওমেগা। তাহলে এটা হলো এল এবং এল অ্যান্ড আই এর রিলেশন, মোমেন্ট অফ ইনার্শিয়া আর অ্যাঙ্গুলার মোমেন্টামের রিলেশন হয়ে গেল। এইগুলো তোমার জেনে রাখতে হবে, যেখানে প্রয়োজন হবে সেখানে ইউজ করতে হবে, ঠিক আছে। চলো এবারে আমাদের আর দুটো টপিক পড়তে হবে, দুটো টপিক পড়লে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। 1 নম্বর আমাদের পড়তে হবে যে কনজারভেশন অফ লিনিয়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অর্থাৎ কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। নর্মাল ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি ছিল, নর্মাল ভরবেগের সংরক্ষণ সূত্র ছিল যে এফ ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে এম এ, সেখান থেকে লিখতে পারি এম ভি মাইনাস ইউ বাই টি, বা লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ বাই টি, তারপরে এম ভি মাইনাস ইউ মানে ভরবেগের পরিবর্তন, তাহলে সেটাকে আমরা লিখবো ডিপি ডিটি। তাহলে এফ ইকুয়ালস টু আমরা লিখতে পারতাম ডিপি ডিটি ভরবেগের পরিবর্তন। যদি এফ ইকুয়ালস টু জিরো আমরা লিখি তাহলে পি এর ডেরিভেটিভ জিরো কখন হয়, এফ জিরো হলে আমরা লিখতে পাচ্ছি ডিপি ডিটি ইকুয়ালস টু জিরো। তো কোনো পার্ট কার ডেরিভেটিভ জিরো হয়, কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হয়, তাহলে পি ইকুয়ালস টু হলো কনস্ট্যান্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো ঘটনার আগে এবং পরে যে কোনো ক্ষেত্রে শুরুতে এবং শেষেতে পি সবসময় কনস্ট্যান্ট থাকে, পি এর মানের চেঞ্জ হয় না, অর্থাৎ চেঞ্জ অফ ডেল পি ইকুয়ালস টু জিরো হবে, কোনো রকম চেঞ্জ হবে না, আগে পি থাকলে পরেও পি থাকবে, অর্থাৎ পি মাইনাস পি করলে আমরা জিরোই পাবো, অর্থাৎ ভরবেগ সবসময় কনস্ট্যান্ট থাকবে বা সংরক্ষিত থাকবে। এটা ছিল রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। সিমিলার এটা আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগের ক্ষেত্রে দেখতে পারি। আমরা জানি কৌণিক ভরবেগের ক্ষেত্রে এফ এর জায়গায় টাও বসাতে হয়, এম এর জায়গায় আই বসাতে হয়, এর জায়গায় আলফা বসাতে হয়, বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো আর একটা কি রিলেশন আমরা পেয়েছিলাম, আর একটা রিলেশন আমরা পেয়েছিলাম এল ইকুয়ালস টু আই ওমেগা, এই দুটো রিলেশন আমরা পেয়েছিলাম। তো এখান থেকে আমরা কি করতে পারি, দেখো আই এর জায়গায় আমরা লিখবো এটা, আর এটার জায়গায় লিখবো ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি, তাহলে হয়ে গেল আই, এটা আই ইন্টু ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান মানে কি, আই ওমেগা মানে আমরা জানি যে এল হয়, তাহলে এইটার মানে হলো এল টু মাইনাস এল ওয়ান বাই টি, এল টু মাইনাস এল ওয়ান বাই টি মানে আমরা লিখতে পারি ডিএল ডিটি। সো আমরা দেখতেই পাচ্ছি টাউ ইকুয়ালস টু হয় ডিএল ডিটি। যদি টাউ ইকুয়ালস টু জিরো হয়, আমাদের প্রত্যেকটা কনজারভেশন লয়ের নিয়ম হলো যে বাইরে থেকে ফোর্স আমরা প্রযুক্ত করতে পারবো না, এক্সটার্নাল ফোর্স জিরো হলেই তারপরে ভরবেগ সংরক্ষিত থাকবে। এখানেও বাইরে থেকে টর্কের মান জিরো হলেই তারপরে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে টাউ ইকুয়ালস টু যদি জিরো হয় আমরা বলতে পারি ডিএল ডিটি ইকুয়ালস টু জিরো হবে। তো এল এর ডেরিভেটিভ কখন জিরো হবে, যখন এল ইকুয়ালস টু হবে কনস্ট্যান্ট, ঠিক আছে, যখন এল ইকুয়ালস টু হবে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে বুঝতে পাচ্ছি আমরা যে এল এর চেঞ্জটা হবে না, ডেল এল জিরো হবে, অর্থাৎ কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। কি হবে, কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে।
কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকা মানে কি, আমরা জানি এল ইকুয়ালস টু আই ওমেগা, অর্থাৎ প্রথমে কৌণিক ভরবেগ এল, পরে কৌণিক ভরবেগও এল হবে। অর্থাৎ আমরা বলতে পারি L1 যদি হয় প্রথম কৌণিক ভরবেগ, তারপরে কৌণিক ভরবেগ L2 হবে এবং এই দুটো সমান হবে। তাহলে বলতে পারি I1 ওমেগা 1 ইকুয়ালস টু I2 ওমেগা 2 সমান হবে, তাই না? কারণ L ইকুয়ালস টু আই ওমেগা। এটাই হলো ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। কখন? যখন টাউ ইকুয়ালস টু 0, টাউ ইকুয়ালস টু 0, এটাকে বলে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। ওকে, এবারে এর আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারি। অ্যাপ্লিকেশনটা কি? অ্যাপ্লিকেশনটা হলো যে মোমেন্টাম সবসময় কনজার্ভ থাকবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। ধরো আমার দেখলাম যে ওমেগা 1 বেড়ে গেল, এই ধরো I1টা আমাদের বেড়ে গেল, তাহলে ওমেগা 1 সমপরিমাণ কমে যাবে, কমে গিয়ে এদের গুণফলটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তারপরেই তো কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। এই ব্যাপারটা আমরা একটা এক্সাম্পল দিয়েও বলতে পারি। কেমন? দেখো, এটা ধরো একটা চেয়ার, এটা একটা টেবিল, মানে আমাদের চেয়ার আছে। এই আমি এটাকে উঁচু করলাম, হ্যাঁ। তো খেয়াল করো, এর উপরে যদি আমি বসি এবং এটাকে যদি আমি এখান থেকে, এটা ঘোরে, এই চেয়ারটার বৈশিষ্ট্য হলো এই চেয়ারটা ঘোরে। তুমি খেয়াল করতে পারবে, আমি এই যে ঘুরছি এখানে, আমি যদি হাত এরকম লম্বা করে ঘুরি তাহলে কি হচ্ছে, আমি এরকম ভাবে আমি কিন্তু জোরে ঘুরতে পারছি না। হাত যদি আমি পুরো লম্বা করে ঘুরি, জোরে ঘুরতে পারছি না। কেন পাচ্ছি না? কারণ আমার অ্যাক্সিস অফ রোটেশন ধরো আমার এই মিডিল বরাবর উপর থেকে নিচে পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, তো আমি যখন হাত এমন করে ঘুরছি, তাহলে তখন কি হচ্ছে, তখন আমার এই দিকের পার্টগুলোর আর গুলো বেড়ে যাচ্ছে, আর বেড়ে যাচ্ছে মানে মোমেন্ট অফ ইনার্শিয়া বেড়ে যাচ্ছে। তো মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বেড়ে যায়, মানে আই বেড়ে গেলে কৌণিক ভর মানে ওমেগাটা কমে যাবে। ওমেগা কমে যাওয়া মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি কমে গেল, কৌণিক বেগ কমে গেল। তাহলে আমি আর জোরে ঘুরতে পারবো? জোরে ঘুরতে দেখো আমি পাচ্ছি না। তো আমি যদি হাতটা এরকম গুটো করে নিই, তাহলে আমার আর কমে গেল, আর কমে গেল মানে আমার কমে গেল কি, ওমেগা, এই আই কমে গেল। আর কমে যাওয়া মানে আইও কমে যাওয়া, কারণ আমরা জানি আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। তো আর আই যখন কমে গেল, ওমেগা এবারে বেড়ে যাবে। তাহলে আমি হাত যদি এরকম গুটো করে নিই, তাহলে আমাকে যদি কেউ ঘুরিয়ে দেয়, আমি খুব দেখো জোরেই ঘুরতে পারবো। দেখো হাত গুটো করে আমি খুব জোরেই আরামে ঘুরতে পারছি, তাই না? বেশ মজার জিনিস না? হাত যখন আমি গুটো রাখছি, দেখো খুব জোরেই আমি ঘুরতে পারছি। এটা কেন হয়? এটা আমরা দেখতেই পেলাম, এটা ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের জন্য হয়। যখন আমার মোমেন্ট অফ ইনার্শিয়া কমে গেল হাত গুটো করে নেওয়ার জন্য, তখন আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি বেড়ে গেল, আমি বেশি বেগে ঘুরতে পারছি। বোঝা গেল এক্সাম্পলটা? চলো, এইবারে আমাদের এটা হয়ে গেল। লাস্ট আমাদের একটা টপিক আছে, সেটা হলো তোমার রোলিং মোশন বা আবর্ত গতি। সেক্ষেত্রে আমরা ট্রান্সলেশন মোশন, রৈখিক বেগ এবং কৌণিক বেগ দুটো, মানে রোটেশন প্লাস ট্রান্সলেশন দুটো একসাথে দেখব। সেই ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করব সেটা আমরা দেখব। এটাই হলো আমাদের লাস্ট টপিক, রোলিং মোশন। রোলিং মোশন, দেখো রোলিং মোশনের কেসটা আমরা এখানে দেখে নিই। আমরা দুটো এক্সাম্পল দিয়ে জাস্ট জিনিসটাকে বুঝবো, ঠিক আছে? দেখো, যেমন এইটা ধরো একটা নততল, এই নততল দিয়ে একটা গোলক গড়িয়ে পড়ছে নিচে। তো এই গোলকটা যখন গড়িয়ে পড়বে, এই গোলকটা গড়িয়ে পড়ার সময় ঘুরবে প্লাস সামনের দিকে এগোবে, দুটো জিনিস একসাথে হবে। যেমন আমরা গাড়ির চাকার ক্ষেত্রে দেখেছি, গাড়ির চাকা ঘোরে প্লাস সামনের দিকে এগোয়। যখন ঘোরে সেটা রোটেশনাল মোশন, যখন সামনের দিকে এগোয় তখন সেটা ট্রান্সলেশন মোশন বা রৈখিক গতি। ঠিক আছে, তো আমরা রোলিং মোশনের ক্ষেত্রে এই দু রকমের জিনিস লক্ষ্য করতে পারি, সামনে এগোয় প্লাস ঘোরে। তো এই নততল দিয়ে একটা গোলক এরকম ভাবে ঘুরে ঘুরে নিচের দিকে পড়ছে। ঠিক আছে, তার ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি, তো চলো সেটা আমরা করে নিই। তাহলে দেখো,
তো এর একটা ওজন থাকবে, ওজন mg নিচে কাজ করবে, তার এদিকের একটা কম্পোনেন্ট আমরা পাবো mg cos থিটা, এদিকের একটা কম্পোনেন্ট আমরা পাবো mg sin থিটা। হলো? তো এদিকে যাচ্ছে তার লম্ব বল n, আর ঘর্ষণ নেই এরকম সারফেস আমরা ধরে নিয়েছি ধরো, বা তুমি ধরো ঘর্ষণ নিয়ে নাও, এখানে ঘর্ষণ F কাজ করছে, হয়ে গেল। তো এইগুলো আলটিমেটলি কাজ করবে, এটা হলো তার থিটা অ্যাঙ্গেল। এবারে দেখো আমরা কি বলতে পারি, যেহেতু এদিকে এ ত্বরণ নিয়ে পড়ছে, তাহলে আমরা বলতে পারি এম এ প্রোভাইড করবে কি এদিকের লব্ধি উপাংশ mg sin থিটা মাইনাস এফ, তাই না? এটা প্রোভাইড করবে। আর যদি আমরা এটা আমরা কি দেখলাম, এটা আমরা দেখলাম রৈখিক গতির ক্ষেত্রে, রৈখিক গতির ক্ষেত্রে। যদি সেম জিনিস আমরা রোটেশনালের ক্ষেত্রে দেখি, এই যদি আমরা এর রোটেশনটা দেখি, তো রোটেশনটা যদি আমরা দেখি তাহলে কি দাঁড়াবে, তো তুমি দেখতেই পাচ্ছ রোটেশনটার ক্ষেত্রে হবে, আমরা জানি টর্ক যেটা লাগবে, টর্ক ইকুয়ালস টু কি হয় আই আলফা, তাই তো? এটা আমরা দেখিয়েছি, টর্ক ইকুয়ালস টু হয় আই আলফা। তো আই আলফাটা কে প্রোভাইড করবে? আই আলফা কার সাথে সমান হবে? আমরা দেখো খেয়াল করো, এটাকে যদি আমি আলাদা করে কেটে নিই, এইটা আলাদা করে যদি আমরা কেটে নিই, তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে টর্ক প্রযুক্ত হচ্ছে। টর্ক মানে কি? টর্ক মানে হলো বলের মান আর যেটা রেসপেক্টে ঘুরছে অ্যাক্সিস অফ রোটেশন থেকে সেই বলের মানের লম্ব দূরত্ব, তাই না? তাহলে এখানে বল বলতে এদিকে কি আছে? আছে ঘর্ষণ বল, ঠিক আছে? ঘর্ষণ বল আছে, আর ঘর্ষণ বলে এখান থেকে এই দূরত্বটা হলো তার রেডিয়াস আর, তাহলে টর্কের মান কত হবে? আর ইন্টু এফ, তাই না? তো এখানে রেডিয়াসটা আমাদের ক্যাপিটাল আর নেওয়া আছে, তাহলে এটা হবে আমাদের ক্যাপিটাল আর এফ, তাহলে টর্কের মান হলো ক্যাপিটাল আর এফ, বোঝা গেল? ক্যাপিটাল আর এফ। সো এখান থেকে আমাদের ঘর্ষণ বলের মান পেয়ে যাচ্ছি কত? ঘর্ষণ বলের মান পেয়ে যাচ্ছি আই আলফা বাই আর। কি পেয়ে গেলাম? আই আলফা বাই আর। এবারে দেখো আমরা জানি আলফা ইকুয়ালস টু কি হয়? আলফা ইকুয়ালস টু হয় এ বাই আর, তাই তো? তো এটা যদি আমি এ দিয়ে চেঞ্জ করে দিই এ বাই আর দিয়ে, তাহলে হবে আই এ আর এ স্কোয়ার। এফ ইকুয়ালস টু এটা হয়ে গেল। তো এফ ইকুয়ালস টু এটা হয়ে গেল। কেন আমি চেঞ্জ করে দিলাম? কারণ এই এফ এর ভ্যালুটা আমি এখানে পুট করব, সেই জন্য। তো এফ এর ভ্যালু যদি এখানে পুট করি, তাহলে দাঁড়াচ্ছে এম এ ইকুয়ালস টু এম জি সাইন থিটা মাইনাস এফ এর জায়গায় আমি কি বসাবো? আই এ আর স্কোয়ার। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা খুব সহজেই ত্বরণের মানটা বের করতে পারবো। কেমন করে বের করতে পারবো? তো যদি আমি সবার থেকে এম কমন, বোথ সাইডে এম কমন নিয়ে কেটে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এ ইকুয়ালস টু জি সাইন থিটা, যেহেতু এম কমন নিয়েছি তাহলে হয়ে গেল আই এ নিচে এম আর স্কোয়ার। এটা হয়ে গেল, দেখো বুঝতে পারলে? এবারে আমি জি সাইন থিটাকে ধরো এপারে নিয়ে আসি, রেখে দিচ্ছে, এটাকে এপারে নিয়ে চলে আসি, তাহলে এ প্লাস আই এ এম আর স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল জি সাইন থিটা। এখান থেকে এ কমন যাচ্ছে, কমন নিয়ে নিলাম, তাহলে 1 প্লাস আই এম আর স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল জি সাইন থিটা। সো এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে জি সাইন থিটা ডিভাইড বাই 1 প্লাস আই এম আর স্কোয়ার। তাহলে এর ভ্যালু আমরা এভাবে বের করে নিতে পারলাম, অর্থাৎ তার রৈখিক ত্বরণ আমরা খুব সহজেই এরকম ভাবে বের করে নিতে পারলাম। এবারে এক এক করে আমরা দেখব যে প্রতিটা কন্ডিশনে কি হবে। ধরো 1 নম্বর আমরা বললাম এটা তো গোলক, গোলকের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু কত হয় সেন্টার অফ মাসের রেসপেক্টে? আই ইকুয়ালস টু হয় আমরা জানি হাফ এম আর স্কোয়ার। ভ্যালুগুলো এই জন্যই আমি বলছিলাম মুখস্থ করতে হবে ভ্যালুগুলো। তো গোলকের ক্ষেত্রে হয় হাফ এম আর স্কোয়ার, তখন আমি আয়ের জায়গায় হাফ এম আর স্কোয়ার বসাবো, তখন ত্বরণের মান কত হবে? এ ওপরে ছিল জি সাইন থিটা, নিচে কি ছিল 1, আর আয়ের জায়গায় আমি বসাবো হাফ এম আর স্কোয়ার, আর নিচে এম আর স্কোয়ার ছিল, তো এম আর স্কোয়ার কেটে গেল, 1 প্লাস হাফ মানে 3/2, 3/2 উপরে গেল দিলে 2/3 হয়ে যায়, তাহলে 2/3 জি সাইন থিটা হয়ে যাবে তার ত্বরণের মান। তাহলে ত্বরণের মান হয়ে যাবে 2/3 জি সাইন থিটা। সিমিলার
এখান থেকে যদি তুমি তার ঘর্ষণ বলের মান বের করো এই গোলকটার ক্ষেত্রে, ঘর্ষণ বলের মান আমরা পাচ্ছি কি, পাচ্ছি আই এ আর স্কোয়ার। তো আই এর জায়গায় আমরা বসিয়ে দেবো হাফ এম আর স্কোয়ার, তার সাথে এ মাল্টিপ্লাই থাকলো, নিচে থাকলো আর স্কোয়ার। এর মান কত হয়, এর মান এটা ছিল, আমরা বের করেছি, বসিয়ে দেবো 2/3 জি সাইন থিটা। তাহলে ভ্যালুটা এবারে কত এলো, আর স্কোয়ার কাটলো, আর স্কোয়ার কাটলো, তাহলে ভ্যালুটা এলো, আর হাফ আর 2 কাটলো, ভ্যালুটা এলো 1/3 এম জি সাইন থিটা। ভ্যালুটা এলো 1/3 এম জি সাইন থিটা। তাহলে কি গেল, এই নিরেট গোলক, যেহেতু এটা একটা নিরেট গোলক, ও সরি আমাদের একটা ভুল হয়েছে, এটা আমরা করলাম নিরেট চোঙের ক্ষেত্রে, সরি এটা করলাম আমরা নিরেট চোঙের ক্ষেত্রে, ঠিক আছে, ওই ভ্যালুগুলো মনে রাখবে, সরি এক্সট্রিমলি সরি। নিরেট চোঙের ক্ষেত্রে ভ্যালুটা আসবে এটা। তাহলে যদি এটা একটা গোলক না হয়ে নিরেট চোঙ হতো, তাহলে তার ত্বরণের মান হতো এটা, আর ঘর্ষণ বলের মান হতো এটা। যদি আমরা এবার এটা নিরেট গোলক ধরে করি, যেটা আমরা অ্যাকচুয়ালি নিয়েছি, তো নিরেট গোলকের ক্ষেত্রে চলো আমরা করি, পরের পেজে যাচ্ছি। হ্যাঁ, নিরেট গোলকের ক্ষেত্রে আমরা জানি 2 নম্বর আমরা নেব নিরেট গোলক। তো নিরেট গোলকের ক্ষেত্রে আমরা জানি I ইকুয়ালস টু 2/5 এম আর স্কোয়ার, এই ভ্যালুগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তো তখন এর মান কত হবে, এর মান ওপরে ছিল জি সাইন থিটা, নিচে ছিল 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার। তো আই এর জায়গায় আমরা কত বসাবো, 2/5 এম আর স্কোয়ার, আর নিচে বসাবো এম আর স্কোয়ার। তাহলে কেটে গেল এম আর স্কোয়ার, 2/5 মানে 7/5, তাহলে উপরে গেল 5, নিচে আসলো 7, এটা আসলো আমাদের ত্বরণের মান, ঠিক আছে। তাহলে ত্বরণের মান এটা আসলো আমাদের 5/7 জি সাইন থিটা। এফ এর মান কত হবে, এফ এর মান একই রকম ভাবে তুমি বের করতে পারবে। এফ এর মান তখন তুমি বসাবে, যেহেতু আমাদের ছিল আই এ আর স্কোয়ার, তো প্রথমে আই বসাবে 2/5 এম আর স্কোয়ার, তারপরে এর ভ্যালু বসাবে যেটা আমরা পেয়েছি 5/7 জি সাইন থিটা, আর নিচে থাকবে আর স্কোয়ার। তো আর স্কোয়ার কাটবে, তোমার 5 কাটবে, তাহলে আসবে 2/7 এম জি সাইন থিটা। বোঝা গেল, এইগুলো দিয়ে আমাদের বিভিন্ন নিউমেরিক্যাল করতে হয়, এইগুলো দিয়ে আমাদের বিভিন্ন নিউমেরিক্যাল করতে হয়। এবারে তুমি এটা ফাঁপা চোঙ আর ফাঁপা গোলকের ক্ষেত্রে করতে পারবে, এটা তুমি ভ্যালু বসিয়ে করে নেবে। তাহলে ফাঁপা চোঙ ফাঁপা গোলকের ক্ষেত্রে, ঠিক আছে, এটাও করতে পারবে, তুমি ভ্যালু বসিয়ে করে নেবে। তো আলটিমেটলি বিষয়টা যেটা গেল, এই পর্যন্তই ছিল আমাদের এই সিস্টেম অফ এই দৃঢ় বস্তুর ঘূর্ণন এই পর্যন্তই ছিল আজকের ক্লাসে। আমরা দৃঢ় বস্তু ঘূর্ণনের পুরো থিওরি শেষ করলাম। কালকে যে ম্যারাথন ক্লাসটা তোমাদের হবে, সেখানে এই যে দৃঢ় বস্তুর ঘূর্ণনের লাস্ট চ্যাপ্টারটা আমরা পড়ালাম, এর উপরে আমরা কোশ্চেন করাবো, ঠিক আছে। তো কালকে তাহলে যারা আজকে এই ভিডিওটা পাবে, এই ভিডিওটা আজকে একেবারেই মানে সন্ধ্যার দিকে পেয়ে যাবে, 6টা-7টার দিকে পেয়ে যাবে। তোমরা এই ভিডিওটা পুরোটা দেখে রেডি করে নিও, এবং এর কোশ্চেন অ্যান্সারগুলো একদম ম্যারাথন ক্লাসেই করানো হবে। তো ম্যারাথন ক্লাসে তোমার এর কোশ্চেন অ্যান্সার দেখার জন্য তোমাকে কিন্তু রেডি থাকতে হবে। তো আমি ম্যারাথন ক্লাসটার বিষয়ে হালকা করে বলে ক্লাসটা শেষ করি। পরশু দিন, কালকে, আগামীকাল, এটা বড় করে লিখি, হ্যাঁ দেখো, আগামীকাল সকাল 10টা এম, 10টা এম থেকে 7টা PM, এটা আমরা অ্যাভারেজ ধরে রাখছি, সিচুয়েশন অনুযায়ী এটা ধরে রাখছি, এই টাইমটাই ফাঁকা আছে। তো 9 ঘন্টা প্লাস চেষ্টা করা হবে, দেখা যাক কত দূর যায়। তো আগামীকাল সকাল 10টা থেকে রাত 7টা পর্যন্ত 9 ঘন্টা ব্যাপী আমরা এই ম্যারাথনটা নেব। এটা হলো মহা ম্যারাথন। এখানে কি করানো হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমে টপিক ওয়াইজ সাজেশন দেওয়া হবে, টপিক ওয়াইজ সাজেশন দেওয়া হবে।
তারপরে যত ধরনের টাইপসের কোশ্চেন আর ইম্পর্টেন্ট কোশ্চেন, টাইপসের কোশ্চেন প্লাস ইম্পর্টেন্ট কোশ্চেন করিয়ে দেওয়া হবে। সেগুলো এমসিকিউ অবভিয়াসলি করিয়ে দেওয়া হবে। তো দেখা যাচ্ছে 150 প্লাস বা আরো বেশি হতে পারে এমসিকিউ আমরা করাবো, ঠিক আছে, সাথে টপিক ওয়াইজ সাজেশনও দেবো। এটা করলে তোমার ফায়দাটা কি হবে, এই যে সারা বছর ধরে আমরা এতটা থিওরি এমসিকিউ সব পড়ালাম, এটার ফাইনাল খেলা হবে কালকে। ফাইনাল খেলা কালকে কেন হবে, এই ক্লাসটা করার পরে তুমি দেখতে পাবে টাইপসের কোশ্চেন আর ইম্পর্টেন্ট কোশ্চেন করার পরে দেখতে পাবে যা বাকি এদিক ওদিক থেকে কোশ্চেন দেবে সব এর সাথে সিমিলার পাবে, মানে তুমি সমস্ত কোশ্চেন তখন তুমি অ্যাটেন্ড করে আসতে পারবে পরীক্ষা এবং সঠিকভাবে করে আসতে পারবে। তাহলে পরীক্ষাতে 35-এ 35 তোলাতে তোমাকে কেউ আটকাতে পারবে না। এবং তুমি জানো যে 13 তারিখ তোমার বাংলা পরীক্ষা দেওয়ার পরে 13 থেকে 18 5 দিনের একটা বড় ছুটি আছে। তো 5 দিনের এই বড় ছুটি যেহেতু আছে, তুমি স্বাভাবিকভাবে একদিন চাইবে ফিজিক্স পড়তে, কারণ তারপরেই 19 তারিখে তোমার ইংলিশ পরীক্ষা, ঠিক আছে, তারপরে একদিন মাত্র ছুটি, 21 তারিখে আবার ফিজিক্স পরীক্ষা। তো একদিনে তুমি কি কভার করতে পারবে? আমি যদি কম্পারেটিভলি দেখি তোমার সায়েন্সের অন্যান্য সাবজেক্টগুলোর তুলনায় ফিজিক্সের এই সেমিস্টারে যে সিলেবাস আছে সেটা হার্ড আছে, এটা মানতেই হবে তোমাকে। তাহলে তোমাকে নিশ্চয়ই এই 5 দিনের ভিতরে 1 থেকে 1.5 দিন তোমাকে ফিজিক্সে টাইম দিতে হবে। তাহলে সেটার জন্য কালকেই চলে এসো, কালকেই আমার সাথে কমপ্লিট এই প্রসেসে তুমি থেকে যাও, তো আলটিমেটলি দেখবে তোমাকে 35-এ 35 তুলতে আর কেউ আটকাতে পারছে না। তাহলে আর বেশি কিছু বলবো না, কালকে একেবারে সকাল 10টা থেকে সব খাতা পেন নিয়ে একেবারে রেডি থাকবে, ঠিক আছে? ওকে, চলো এই ক্লাসটা দেখে নাও, তাহলে তোমাদের সম্পূর্ণ সিলেবাস পুরো কভার হলো, আর কোনো কিছু বাকি রইলো না। দুটো ম্যারাথনও আমি দিয়েছি, সেই ম্যারাথন দুটো ছিল থিওরি রিভিশন। কিছু অনেক ছেলে মেয়ে আছে তাদের লাস্টের দিকে এসে তারা ঘাবড়ে যাচ্ছে, তাদের থিওরি রিভিশনও কমপ্লিট করিয়ে দিয়েছি দুটো 5 ঘন্টার কাছাকাছি ম্যারাথন দিয়ে। এবার একটা বড় 9 ঘন্টা প্লাস ম্যারাথনে পুরো সব গুছিয়ে রেডি করে দেবো, ঠিক আছে? তারপরে আগুন লাগাতে, পরীক্ষার খাতায় আগুন লাগাতে তোমাকে কেউ আটকাতে পারবে না। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই সাথে থেকো, পাশে থেকো, এভাবেই আমরা এগিয়ে চলবো। চল।